প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1382তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ তারেক হোসেনের জীবনের হৃদয় কাঁপানো, কলিজা কাঁপানো, আশ্চর্যজনক এক অলৌকিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল, রাত 3টায় মসজিদের মাইকে নববধূকে তালাক দিলেন স্বামী। রংপুরের সত্য ঘটনা। দেখেন, আশ্চর্য বিষয় হচ্ছে যে তালাক যদি দিতেই হবে তবে সেটা মসজিদে কেন, আর সেটাও বা সময় কেন রাত 3টা? আমাদের এই সমাজে বিয়ের চেয়েও তালাকের সংখ্যা বেশি। বিয়ের চেয়েও তালাকের সংখ্যা বেশি বলছি এই কারণে, আপনি যদি কোর্ট পাড়ায় যান, আপনি যদি আদালত পাড়ায় যান, তবে আপনি দেখতে পারবেন যে প্রচুর মেয়েরা বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে। তাদের বেশিরভাগই আদালতে আসে একটাই কারণ, তা হচ্ছে ডিভোর্স দেওয়ার জন্য। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। কোর্ট পাড়ায় যদি মাঝে মাঝে যাই, এই ধরনের দৃশ্যগুলো দেখতে পাই, বেশিরভাগ মেয়েরাই সেখানে ডিভোর্স দেওয়ার জন্য যায়। এবং খবর নিয়ে যাওয়া যায় যে এক একজনের প্রায় 2-3টা করে বিয়েও হয়েছে। সবার ক্ষেত্রে না, কিন্তু অনেক মেয়েরাই এগুলো করে থাকে। আজ এমন এক ঘটনা ঘটলো যে রাত 3টা বাজে এক স্বামী তার নতুন বউকে মসজিদের মাইকে তালাক দিয়ে দিলেন, যা রীতিমতো এক অলৌকিক ঘটনা বলে আমার কাছে মনে হচ্ছে। যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাই সবাইকে অনুরোধ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই মোহাম্মদ তারেক হোসেনের জীবনের এই বাস্তব শিক্ষণীয় গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শুনুন, এবং গল্প শেষে তারেক রহমানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তারেক হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণির সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট একটা ভাই সহ ছোট 2টা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে, সবুজ শ্যামলে গড়া কোনো এক অজপাড়া গায়ের কোনো এক মায়াবী গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন কাজী। বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে আমার বাবা বিয়ে পড়াতেন। আমার বাবার নামের কারণেই আমাদের পরিবারটা হয়ে যায়, মানে আমাদের বাড়ির নামকরণ করা হয় কাজী বাড়ি। কাজী বাড়ির ছেলে ছিলাম আমি, কিন্তু আমি ছোটোবেলা থেকেই যথেষ্ট ফাজি ছিলাম। আমি কোনো সময় পড়াশোনার প্রতি আমার কোনো মনোযোগ ছিল না। আমি পড়াশোনা করতাম না, দুষ্টুমি করতাম, এবং এলাকাতে এমন কোনো খারাপ কাজ নাই যে কাজটা আমি তারাই করি নাই। মানুষের বাড়ি থেকে মুরগি চুরি করে এনে খাওয়া, অনেকের ছাগল চুরি করে এনে পার্টি দেওয়া, এবং অনেকের ফসলে, মানে অনেকের আপনার ফল ফ্রুট বাগান থেকে চুরি করে এনে খাওয়া থেকে শুরু করে যত রকমের খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজগুলো আমি করতাম। এসবে আমার মা যদিও আমাকে উৎসাহ দিত, কিন্তু আমার বাবা আমার উপরে খুব রাগান্বিত ছিল। মাঝে মাঝে মানুষের বাগান থেকে যখন আমি ফল চুরি করে নিয়ে রাতের বেলায় মাকে দিতাম, মা কিন্তু তা খাইতো। এবং আমার বাবা যখন আমাকে বকা দিত, বিচার করতে আসতো, আমার মা তখন ডাল হয়ে আমার সামনে এসে দাঁড়াতো, আমার বাবাকে বকাঝকা করতো। ছোট মানুষ এই বয়সে একটু করেই, তুমি এরকম বকাঝকা করো না। সবসময় দেখতাম আমার মা আমার সাপোর্টেই ছিল। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এরকম করতে করতে মোটামুটি একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই বলতে আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বৎসরের কাছাকাছি। সে সময়তে আমার একটাই খালা ছিল, আমার মায়ের ছোট বোন আর আমার ছোট খালা। আমার ছোট খালার বাড়ি রংপুর বিভাগেই পড়েছে, কিন্তু অন্য একটা উপজেলায়। আমার ওই ছোটো খালা তখন তার একমাত্র মেয়ে সাদিয়াকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসে। সাদিয়াকে নিয়ে যখন আমাদের বাড়িতে বেড়াতে আসে, সাদিয়া দেখতে খুব বেশি সুন্দর ছিল। এতটাই সুন্দর ছিল যে সাদিয়ার দিকে এক নজর কোনো ছেলে তাকালে চোখ ফিরাতে পারবে না। এমনই সুন্দর ছিল সাদিয়ার চেহারা, মায়াবী চেহারা, দেখতে শুনতে একেবারে যেন সিনেমার নায়িকা। সাদিয়াকে এক নজর দেখে আমার ভিতরও ব্যতিক্রম হয়নি। আমিও সবার মতো সাদিয়াকে অনেকটা পছন্দ করে বসি, এবং সাদিয়া বাড়িতে আসার পরে আমি কোনোভাবেই ঘর থেকে বেরোতাম না। সারাক্ষণ ঘরের মধ্যেই থাকতাম, আড্ডাবাজি করতাম, এবং সাদিয়াকে আমার প্রতি আকৃষ্ট করার জন্য আমি বিভিন্ন ধরনের কার্যকলাপ করে বেড়াতাম, যেগুলো দেখে সাদিয়া মনে মনে হাসাহাসি করত।
এরকম করতে করতে একটা পর্যায়ে সাদিয়া প্রায় 1 সপ্তাহ ধরে আমাদের বাড়িতে থাকে এবং 1 সপ্তাহ পরে সাদিয়া আমাদের বাড়ি থেকে চলে যায়, মানে খালারাকে নিয়ে আমাদের বাড়ি থেকে চলে যায়। এবং চলে যাওয়ার পরে আমি তখন যেহেতু আমার মায়ের সাথে আমি খুবই ফ্রি ছিলাম, মার সাথে সব বিষয় নিয়ে শেয়ার করতাম, সব বিষয় নিয়ে মার সাথে কথা বলতাম, মাও আমার উপর অনেকটা ফ্রি ছিল, আমিও মায়ের সাথে অনেকটা ফ্রি। যার কারণে আমি মাকে বললাম, মা তোমার ছোটো বোনের মেয়ে সাদিয়া দেখতে এতটাই সুন্দর যার দিকে তাকালে নজর পড়ে না, আচ্ছা এই মেয়েটাকে কি আমাকে বিয়ে করাবা? এমন করেই মাকে বলি। মা আমাকে বলে, তুই কি ওরে বিয়ে করবি? আমি বললাম, করবো মানে? আমি তো এক পায়ে খাড়া, আমি সাদিয়ারে বিয়ে করতে পারলে আমার 16 কলা পূরণ হবে। আমি সাদিয়াকে অনেক পছন্দ করি, ও দেখতে সুন্দর, কতটা সুন্দর দেখেছ, মনে হয় যেন আল্লাহ ওর শরীরে টিউবলাইট ফিট করে দিয়েছে, এতটা উজ্জ্বল সুন্দর ওর চেহারা। ওকে যদি পাই তবে আল্লাহর কাছে এই দুনিয়াতে আমার আর কিছু চাওয়ার নাই। আমার মা তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, আমারও ইচ্ছা করে আমার ছোট বোনের মেয়েটাকে আমি তোর ঘরের বউ বানায় আনি, কিন্তু তাকে আর কোনোভাবেই সম্ভব হবে রে বাবা। আমি বললাম, কেন হবে না মা? আমার মা বলে, আমরা হচ্ছি গরিব মানুষ, আমাদের তেমন কোনো জায়গার সম্পত্তিও নাই, আর তোর বাবাও সেই কাজীগিরির কাজ করে বেড়ায়, কয় টাকাই বা ইনকাম করে, কিন্তু আমার ছোট বোনের জামাই অগাধ সয় সম্পত্তির মালিক। সাদিয়ার বাবার কোটি কোটি টাকার সম্পদ আছে, সাদিয়ার বাবা কি আর তোর মতো একটা হাবাইল্লার কাছে তার মেয়েকে বিয়ে দিবে? আমি তখন মাকে বললাম, মা সাদিয়া তো তোমারই বোনের মেয়ে, তোমার ছোট বোনের মেয়ে, তুমি যদি খালারে বুঝিয়া বলো যে আমি তারেকের জন্য তোর মেয়েরে পছন্দ করি, আমি তারেকের জন্য তোর মেয়েরে নিয়ে যাব, তাহলে কি খালা রাজি হবে না? আমার মা বলে, এই আশা জীবনেও করিস না, তোর খালারে আমি খুব ভালো করেই চিনি, তোর খালা জীবনেও তার একমাত্র কলিজার টুকরা মেয়েরে তোর কাছে বিয়ে দিবে না। আমরা যতই চেষ্টা করি, আমরা যতই কথা বলি, এতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। আমি তখন মাকে বললাম, মা তুমি এমন করে কথা বলতেছো কেন? তুমি তো খালার কাছে বিয়ের প্রস্তাবটা দিলেই পারো। আমার মা বলে, আমি আমার ছোটো বোনেরে ভালো করেই চিনি, শুধু শুধু মুখ নষ্ট করে কোনো লাভ নাই। এরকম করে সাদিয়াকে নিয়ে আমার আম্মার সাথে অনেক কথোপকথন হয়, অনেক কথাবার্তা হয়। মা একটা কথাই বলে যে আমার ছোটো খালা আমার কাছে তার মেয়েকে বিয়ে দিবেই না। এরকম করে অনেকগুলো দিন প্রায় কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে আমাদের এলাকাতে আমি একটা গরু চুরি করি। আমার গ্রামের আরও কয়েকটা ছেলে মিলে একটা জায়গা থেকে গরু চুরি করি, এবং গরু চুরি করার পরে যার বাড়িতে গরু চুরি করি তার মেয়ের জামাই আবার পুলিশ, আমাদের থানারই পুলিশে চাকরি করে। তো ওই বেটা করে কি, তার মেয়ের জামাইয়ের মাধ্যমে থানাতে মামলা করে। তো মামলা করার পরে পুলিশ তদন্ত করতে করতে আমাদের চোরের সদস্যর একজনকে ধরে ফেলে তাকে থানায় নিয়ে যখন উত্তম মধ্যম দেওয়া হয়, তখন সে ওই গ্রুপে যারা ছিল, মানে আমি সহ যারা ছিলাম প্রত্যেকের নামও বলে দেয়। আমার নামটা ওখানে বলে দেয় যে তারেক এই চোরের সাথে, মানে এই চুরির সাথে জড়িত ছিল। এটা বলে দেওয়ার পরেই শুরু হয় মহাতুল কালাম কাণ্ড, এবং আমার বাবার কাছে খবর চলে আসে, এবং আমার এলাকার অন্যান্য লোকেরাও তখন খবরটায় জেনে যায় যে পুলিশ আমাকে ধরার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। কারণ ওই দলের নেতা আমিই ছিলাম, আমার মাধ্যমেই কিন্তু চুরিদারিগুলো হতো। এক পর্যায়ে আমার মা তখন বললো কি, বাধ্য হয়ে আমার বললো, তুই একটা কাজ কর, তোর ছোটো খালার বাড়িতে চলে যা, যেহেতু বাড়িতে অলরেডি 2-3 বার পুলিশ আসছে আমাকে খোঁজার জন্য। মা বলল, যে কোনো জায়গায় পাইলেই কিন্তু তোর ধরে নিয়ে যাবে, তুই তোর ছোটো খালার বাড়িতে চলে যা, আপাতত ওখানে গিয়ে আশ্রয় নে, পরে চিন্তা করা যাবে। আমি আমার মায়েরে বললাম যে, মা আমার ইচ্ছা করতেছে না ছোটো খালার বাড়িতে যাইতে, আমি যাব না। আমার মা তারপরও আমার উপরে রেগে মেগে আমাকে আমার ছোটো খালার বাড়িতে পাঠাইলো, এবং আমি তখন ছোটো খালার বাড়িতে চলে গেলাম, মানে সাদিয়াদের বাড়িতে। আমি তো সাদিয়াকে মনে মনে পছন্দ করতাম। তো ছোটো খালার বাড়িতে যাওয়ার পরে প্রায় 15-20 দিন কেটে গেল। 15-20 দিন পরে আমি ছোটো খালার সাথেই আছি, খালুর আবার জমি জমা আছে, খালু জমি জমা চাষাবাদ করে, খালুর সাথে মাঠে ঘাটে যাই, এভাবে চলাফেরা করি। এবার কিছুদিন পরে, মানে 15-16 দিন পরে আমার মা তখন খালাদের বাড়িতে আসে। এবং খালাদের বাড়িতে আসার পরে মা তখন আমারে বলে, কিরে তোর অবস্থা কি, এই বাড়িতে কেমন দিন কাটতেছে? আমি বললাম, মা ভালোই কাটতেছে, খালার গায়ে তো মায়ের গন্ধ পাওয়া যায়, আমি ভালোই আছি। আমার মা তখন আমারে বলে, তুই যে সাদিয়ারে পছন্দ করছিস, এটা কি সাদিয়ারে বলছিস? আমি বললাম, না মা, সাদিয়ার যেই দেমাগ, যেমন করে কথা বলে, ওর এইসব কথা বললে ও আমার কোনো মূল্যই দিবে না, আমার কোনো দামই দিবে না, উল্টো আমার উপর আরও চড়ে বসবে, লাভ নেই এসব কথাবার্তা বলে। আমার মা তখন বলে, আরে লাভ নাই বলতেছিস কেন, বলে দেখ না, কাজ হইলেও হইতে পারে। আমি তো দেখলাম সাদিয়া তোর সাথে ভালোই কথা বলে। আমি বললাম, হ্যাঁ কথাবার্তা তো আমার সাথে বলেই, আমাকে সিগারেট খেতে মানা করে, এটা ওইটা মানা করে, আমার সাথে ভালোভাবেই কথাবার্তা বলে, সব কিছুই ঠিক আছে, কিন্তু
আমার সাথেও প্রেম করবে এটা বলে আমার কাছে মনে হচ্ছে না যে আমার সাথে কোনো প্রেম প্রীতি করবে। সব কিছুই করতে রাজি আছে কিন্তু প্রেম করতে রাজি নাই। আমার মা বলে, তুই কি প্রস্তাব দিয়ে দেখেছিলি? আমি বললাম, প্রস্তাব তো কিছুটা দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু ওভাবে কাজ হয় নাই। আমার মা তখন আমাকে বলল, যেহেতু এই বাড়িতে আসিস তাহলে যেভাবেই পারিস যত কষ্ট করেই হোক তুই সাদিয়ার মনটা নেওয়ার জন্য চেষ্টা কর। বাবারে, তোর বাবার তো কোনো কিছুই নাই, নাই কোনো ধন সম্পদ, নাই কোনো টাকা পয়সা, নাই কোনো অর্থ আভিজাত্য, কোনো কিছুই তো তোর বাবার নাই। তুই যদি কোনোভাবে সাদিয়াকে পটিয়ে সাদিয়াকে বিয়ে করতে পারিস তাহলে সাদিয়ার বাবার এই অগাধ সয় সম্পত্তি, সমস্ত কিছুর মালিক কিন্তু তুই হবি। এই সমস্ত জায়গায় সম্পত্তি যা আছে সাদিয়ার বাবা কিন্তু সব কিছু তোর নামে লিখে দিবে। যেমনিই পারিস তুই দেখ সাদিয়াকে কোনোভাবে পটিয়ে সাদিয়াকে বিয়ে করা যায় কিনা। আমি তখন আমার মায়েরে বললাম যে, মা, তুমি যে কথাগুলো বলতেছো এই কথাগুলো কি আদৌ সম্ভব? এটা কি কোনোদিনও সম্ভব বলে তোমার কাছে মনে হয়? সাদিয়া আমার সাথে প্রেম করবে, তুমি প্রস্তাব দিয়ে পারো না আর আমি প্রেম করব? আমার মা বলে, তুই চেষ্টা চালিয়ে যা। আমার মন বলতেছে যে তুই যদি চেষ্টা করিস তাহলে সাদিয়ার সাথে তুই প্রেম করতে পারবি। আর সাদিয়া যদি একবার তোর প্রেমে পাগল হয়ে যায় তুই সাদিয়াকে নিয়ে ডিরেক্টলি আমার বাড়িতে চলে আসবি। আমি নিজে থাইকা তোর বাবারে দিয়া তোদের বিয়ে পড়াই দিব। এরপরে দেখি আমার বোন কেমনি কী করে। মার কথাবার্তা শুনে যেটা মনে হলো যে আমার মাও খালার কাছে মোটামুটি কথাটা বলছে, কিন্তু আমার খালা সম্ভবত এই কথার কোনো দাম দেয় নাই, আমার মাকে কোনো মূল্যায়ন করে নাই। যাই হোক, এরপরও আমি হাল ছাড়ি নেই যে যেমনি পারি আমি আমার খালাতো বোন সাদিয়ার সাথে একটা প্রেম আমি করবই করব। এরকম একটা পরিকল্পনা করে তখন সময় কাটাইতেছি, সুযোগ খুঁজতেছি কী করে তাকে প্রেমের প্রস্তাব দেওয়া যায়। এরকম করতে করতে অনেক দিন পরে আমাদের গ্রামের পাশের একটা গ্রাম, খালাদের গ্রামের পাশের একটা গ্রামে, ওখানে রাতের বেলা মাহফিল হয়, ওয়াজ হয়। গ্রামে যেরকম শীতকালে ওয়াজ মাহফিলগুলো হয় এরকম। তে সাদিয়া ধরছে ও ওয়াজে যাবে, খালারে বলতেছে আমি যাবো, আমার নিয়ে চলো। খালা বলে, রাতের বেলায় মেয়েরা যাওয়া ঠিক না। পরে আমি খালারে বললাম, খালা আপনি যদি কিছু না মনে করেন আমি সাদিয়ারে নিয়ে যাই, আবার আমি সাদিয়ারে নিয়ে আসবো। তখন আমার খালা বলতেছে, তুই যে নিয়ে যাবি আবার কোনো একটা সমস্যা হয় কিনা, আমাদের এলাকার পোলাপাইন তো ভালো না, আবার কে খারাপ মনে করে। আমি বললাম, আমার খালা তো বোন, আমি নিয়ে যাব, খারাপ কে মনে করবে? আপনি খারাপ মনে করবেন? আমার খালা বলেন, না আমি তো কিছু মনে করবো না। তাই আমি বলি, ঠিক আছে আপনি দেন। তো খালু কিন্তু বাধা দিছে খালারে, যে দরকার নাই, ওরে নিয়ে যাওয়ার দরকার নাই। কিন্তু এরপরও আমার খালা বললো, তাই যাক নিয়ে যাক। আমি তখন নিয়ে গেলাম, মেলাতে যাওয়ার পরে ওয়াজে গেলাম। ওয়াজে যাওয়ার পরে খাদিজার জন্য সাদিয়ার জন্য অনেক কিছু কেনাকাটা করলাম, এইটা সেটা অনেক কিছু কেনাকাটা করলাম এবং ও মোটামুটি অনেক কিছু কিনলো। কেনার পরে দুজনে তখন আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসতেছে। আস্তে আস্তে আমি তখন রাস্তার মধ্যে বললাম, সাদিয়া একটা কথা জিজ্ঞেস করব? আমার বললে, হ্যাঁ করেন। আমি বললাম, সাদিয়া আমি তো তোমাদের বাড়িতে অনেক দিন ধরে আছি, আমি যে তোমাদের বাড়িতে আসি তুমি কি সত্যি আমার উপরে রাগান্বিত? আমাকে বলে, না আমার খালা তো বললে আপনি একটা বিপদে পড়ে আসছেন, আর আপনার মামলা শেষ হয়ে গেলে আপনি আমাদের বাড়ি থেকে চলে যাবেন, আপনি তো আমাদের বাড়িতে সারা জীবনের জন্য থাকতে আসেন নাই, আমি রাগ করবো কেন? আমি বললাম, সাদিয়া আমার মা না তোমাকে অনেক পছন্দ করে। এইটা বলার পরেই ও তখন একটু অবাক হয়ে গেল, আমার দিকে খুব বড় বড় চোখ করে তাকালো, তাকিয়ে বলতেছে, এটা কি বললেন আপনি? আমার খালা তো আমাকে পছন্দ করতেই পারে। আমি বললাম, না ঠিক এইভাবে পছন্দ করে না, আমার মা তোমাকে অন্যভাবে পছন্দ করে। আমার মা চায় তুমি আমার ঘরের বউ হয়ে যাও। এটা বলা মাত্রই সাদিয়া তখন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলতেছে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা জীবনে সম্ভব? আমি বললাম, দেখো জীবনের সম্ভব কি অসম্ভব তা জানি না, আমার মা কি বলবে সেটাও জানি না, সত্যিকার অর্থে তোমাকে আমার অনেক ভালো লাগে। তোমার দিকে তাকালে তোমার কথা বলার ধরন, তোমার চোখের চাহনি, সব কিছু তোমার প্রতি আমাকে অনেকটা ব্যাকুল করে তোলে। সাদিয়া আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার সাথে একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক তৈরি করতে চাই। তুমি কি আমাকে ভালোবাসবা? আমার ঘরের বউ হবা? ও তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, দেখেন তারেক ভাইয়া, আমার নিজের কোনো ভাই নাই, নিজের কোনো বোনও নাই, আমি আপনাকে সত্যি আমার বড় ভাইয়ের মতো দেখি। আমি যখন স্কুলে যাই আমার কেউ যখন জিজ্ঞেস করে আপনার কথা, আমি কারো কাছেই বলি না যে আপনি আমার খালাতো ভাই, আমি সবার কাছেই বলি আপনি আমার মায়ের পেটের ভাই, এবং আমি আপনাকে সত্যিকার অর্থে আমার মায়ের পেটের ভাইয়ের নজরেই দেখি। আমি কোনোদিনও আপনার সাথে এরকম কোনো সম্পর্কে জড়াতে পারবো না, আমার দ্বারাই এটা কোনোভাবেই সম্ভব না। আমি তখন বললাম, সাদিয়া এরকম করে বলতেছো কেন? এরকম করে বলার তো কিছু নাই,
তুমি আমাকে পছন্দ করতেই পারো আর আমি তোমাকে পছন্দ করতেই পারি, আমরা একজন আরেকজনকে ভালোবাসতেই পারি, তাই বলি তো এটাতে এত বাধা, এত বিনিত্তা, এত কিছু থাকার তো কথা না। তুমি একটু বুঝতে চেষ্টা করো। ও আমাকে বলে, দেখেন আমি যা বলার তা বলে দিয়েছি এবং আজকের পর থেকে আপনি মেহেরবানি করে আমাকে আর বিরক্ত করবেন না বা এই সমস্ত কথাবার্তা আপনি আমার কাছে বলবেন না। যদি আপনি এগুলো আমার কাছে বলেন, আমি আমার আব্বা আম্মার কাছে বলতে বাধ্য হব এবং এরপরে দেখা যায় যে আপনার এই বাড়িতেই থাকাটাই বড় কষ্ট হয়ে যাবে। আমি জানি আপনি একটা বিপদে পড়ে আমাদের বাড়িতে আসছেন, সুতরাং আমি চাই না যে এমন কিছু হোক যার কারণে আমাদের বাড়িটা আপনার ছেড়ে দিতে হয়। তাই হাত জোর করে অনুরোধ করে বলতেছি, আপনি আজকের পর থেকে আমাকে আর কখনোই এই ধরনের কথাগুলো বলবেন না। ওর দিকে তাকিয়ে রইলাম আর বুঝতে পারলাম যে আসলেই ঠিক, আমি যতই বলি তাতে কোনো লাভই হবে না, ও আমাকে ভালোবাসে না এবং আমি এটা বৃথা চেষ্টা করেও লাভ নাই। এরপর আমি হাল ছাড়ি নাই, যেভাবেই হোক সাদিয়ার সাথে আমাকে প্রেম করতেই হবে। সেদিন রাতে সসম্মানে সাদিয়াকে আমি আমার খালার হাতে তুলে দিয়ে আসলাম, কিন্তু এরপর থেকে শুধু পরিকল্পনা করতেছি কোন পরিকল্পনায় কিভাবে ওর সাথে প্রেম করা যায়। এমন করতে করতে অনেকগুলো দিন পেরিয়ে গেল। আমি এরই মাঝে আবার বাড়িতেও গেছি। বাড়িতে যাওয়ার পরে আমাদের বাড়িতে একটা মহিলা আছে, ওনার সবাই জিন্নার মা বলে ডাকে। মানে ওনার একটা মেয়ে ছিল, নাম ছিল আপনার জিন্নতি। তো জিন্নতি মারা গেছে, তো সবাই ওনাকে জিন্নার মা বলে ডাকে এবং সবাই বলে ওই মহিলার সাথে নাকি জিন আছে। মানে এটা আমাদের গ্রামের সবাই প্রচলিত আছে যে মহিলার সাথে জিন আছে। তো আমার মা তখন আমাকে ওই মহিলার কাছে নিয়ে গেল এবং মহিলার কাছে নিয়ে যাওয়ার পরে আমার মা তখন এই জিন্নার মাকে সব কিছু বললো, যেমন এমন ঘটনা, আমার একটা বোনের মেয়ে আছে, দেখতে শুনতে অনেক সুন্দর ভালো, আমি আমার ছেলেকে ওই আমার বোনের মেয়েটাকে বিয়ে করাইতে চাই। তো এখন যদি আপনি একটু কোনো না কোনোভাবে আমার ওই মেয়েটা আমার ছেলের প্রতি আকৃষ্ট হয় না, আমার ছেলের প্রতি পাগল হয় না, দেওয়ানা হয় না, এখন আপনি যদি কোনো না কোনোভাবে কিছু একটা দিতেন, তাতে যদি আমার ছেলেটার প্রতি মেয়েটা আকৃষ্ট হয়, আমি মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে চাই। কিন্তু জিন্নার মা তখন আমার মাকে বলল যে 101 টাকা লাগবে, আমি তাবিজ পরাই দিব এবং ওই তাবিজ পরাই দিলে তুই নিশ্চিত থাক যে তোর বোনের মেয়ে তোর ছেলের জন্য পাগল হয়ে যাবে। আমার মা তখন ডাইরেক্ট ওই মহিলাকে বলল, টাকা পয়সা কোনো বিষয় না, আপনি যত টাকা দিতে বলেন আমি টাকা দিতে রাজি আছি, কিন্তু তারপরও যেন আমার বোনের মেয়ে সাদিয়া আমার ছেলে তারাকের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আপনি এমন একটা ব্যবস্থা করে দেন। এরপরে ওই মহিলাগুলোকে তাবিজ বানিয়ে দিল। আমার তাবিজটা দিল, তাবিজ 2টা তাবিজ দিল। বলল একটা তাবিজ আমার বাম হাতে বেঁধে রাখার জন্য, মানে কবজির উপরে, আর আরেকটা তাবিজ বলল সাদিয়া যেই ঘাটে ঘুমায়, ওই ঘাটে যে বালিশে ঘুমায় সে বালিশের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসার জন্য। আমার মা 101 টাকা দিল। দেওয়ার পরে আমি তখন এই 2টা তাবিজ যেমনি করে বলল, একটা আমার হাতের বাম পাশ আমার হাতে বাঁধলাম এবং আরেকটা তাবিজ বরাবরের মতো বালিশের ভিতরে ঢুকে দিয়ে আসলাম। আমার বিশ্বাস ছিল যে এবার কিছু একটা ঘটবেই ঘটবে, এবার কিছু একটা নিশ্চিতভাবেই ঘটবে। এরকম করে 2টা তাবিজ নিয়ে আমি 2 রকম, একটা আমার হাতে আরেকটা বালিশের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি চুপচাপ অপেক্ষা করে যাচ্ছি যে আলহামদুলিল্লাহ এবার কিছু একটা ঘটবে, এবার সত্যিকার অর্থে আমি সাদিয়াকে পেয়ে যাব, এবার সাদিয়া আমার উপর আকৃষ্ট হবে। এরকম করে আমি দিন কাটাইতেছি, অপেক্ষা করতেছি। কিন্তু ভাই দিন কাটতেছে, রাত কাটতেছে, আমিও অপেক্ষা করতেছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু কাজ হচ্ছে না। সাদিয়া আমার উপর আকৃষ্ট হচ্ছে না এবং আমি যেই চেষ্টা করে যাচ্ছি ওই চেষ্টার কোনো ভালো সুফল আমি খুঁজে পাচ্ছি না, ভালো কোনো সুফল পাইতেছি না। সাদিয়া আগে যেরকম আছে সেরকমই, ওর ভিতর কোনো পরিবর্তন আসে না। প্রায় 1.5 মাস 2 মাসের মতো কেটে গেল, কিন্তু কোনোভাবেই আমার প্রতি ও আকৃষ্ট হলো না। মায়ের কাছে আবারও ফিরে গেলাম, মা আজকে তো প্রায় 2-2.5 মাসের মতো হয়ে গেল, আমিও তো সাদিয়ার মাঝে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। সাদিয়া না আমাকে ভালোবাসে, সাদিয়া না আমাকে পছন্দ করে, আর নাকি আমার সাথে একটু ভালো করে কথা বলে, কোনো কিছুই তো হইতেছে না। শুধু শুধু ওই মহিলার 101 টাকা দিয়া কী বা লাভটা হইল আমার, মা বলো। মা আমারে বলতেছে মহিলা মনে হয় আসলেই কিছু পারে না রে, মহিলা মনে হয় ভুয়া, এরকম অনেক কথাবার্তা বলছে, আসলেই হয় নাই, তুই অন্যভাবে চেষ্টা কর। এরপরে আমি আবারও চেষ্টা করতে শুরু করলাম, আবারও আসলাম। সাদিয়া যে সমস্ত জিনিসগুলো পছন্দ করে এই কাজগুলো আমি করি, ওর পছন্দের কাজগুলো করি এবং ও যেমন ছেলে পছন্দ করে তেমনভাবেই সাজুগুজু করে চলাফেরার চেষ্টা করি, কিন্তু কোনোভাবে আমি ওর প্রতি আকৃষ্ট হতে পারি না। এরকম করতে করতে একদিন বিকেলবেলা আমি আমার খালার বাড়ির ওইখানে আমার খালা ধান শুকাইতে দিয়েছিল। ওই সময় দেখবেন শীতকালে আপনার খলা করা হইতো, মাঠের মধ্যে এরকম আপনার গোবর দিয়ে মাটি দিয়ে খলা করা হইতো, উঠানের মতো বানানো হইতো, ওখানে ধান শুকাইতো। তো ওই আমার খালা বলতেছে যে ওইখানে খলা করবে,
তো মানে ওই যে ধান গাছের গোড়াগুলো কেটে মানে এটা পরিষ্কার করার জন্য। আমি একটা কোদাল নিয়ে তখন ওই জমির মধ্যে গিয়ে পরিষ্কার করতেছি। ওই সময় আমার খালার মানে আমাদের ওই খালার গ্রামেরই পাশের বাড়ির একটা মেয়ে, আপনার সাদিয়ার বান্ধবী হয়, ওরা একই সাথে মাদ্রাসায় পড়ে। ওই মেয়েটা তখন এখানে আসছে, আইসা বলতেছে কী ব্যাপার আশিক, কাজে সাকসেস হয়েছেন? এমন করে আমাকে বলে, নাকি ঘর জামাই সারা জীবন থেকেই যাবেন বিয়ে ছাড়া। আমি সাদিয়ারে পছন্দ করি এটা শুধুমাত্র সাদিয়া আর আমি আর আমার মা, অথবা এছাড়া অন্য কেউ তো জানার কথা না। এই মেয়েটা জানলো কেমন করে? আমি তখন বলে মেয়েটার নাম ছিল শিমু। আমি বললাম কি বলতেছো শিমু, উল্টাপাল্টা কথা বলতেছো কেন? বলে বারে উল্টাপাল্টা কথা বলতেছি, প্রেমে দেওয়ানা হয়ে গেছেন আর এখন বলেন উল্টাপাল্টা কথা বলতেছি, আমি সবই জানি। আমি বললাম কি জানো তুমি? বলে সাদিয়া আমার সবই বলছে। আপনি তো সাদিয়ার জন্য পাগল হয়ে গেছেন, তবে পাগল হয়ে লাভ নাই, সাদিয়া কখনই আপনার সাথে প্রেম করবে না। এইটা বলার পর আমি তখন কোদালটা হাত থেকে ফেলে দিলাম, ফেলে দিয়ে এই শিমুর কাছে গেলাম, গিয়ে বললাম আচ্ছা শিমু, তোমার কি ওগুলো সাদিয়া বলছে? বলে হ্যাঁ সাদিয়া তো বলছে, আমি তো জানি। আমি বললাম সাদিয়া বলছে তুমিও জানো, এটা তো বেশ ভালো কথা। আচ্ছা ঘটনা কি বলো তো? আমি সাদিয়ারে এত পছন্দ করি, এত ভালোবাসি, ওর এত উপহার দেই, গিফট দেই, ওর সাথে এত ভালো করে চলাফেরা করি, তো ও কেন আমার উপর আকৃষ্ট হয় না? আমার মাঝে কি নেই যেটা ও চায়? ওই শিমু তখন আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলতেছে, আপনি যদি বাংলার হিরো হয়ে যান তাতেও কোনো লাভ নাই, সাদিয়া আপনার সাথে প্রেম করবে না। আমি বললাম আরে কেন করবে না সেটা তো জানতে পারি। পরে এই মেয়েটা বলল কারণ সাদিয়ার আরেকটা আশিক আছে। আমি বললাম মানে আরেকটা আশিক আছে মানে? আমি তো বুঝলাম না, কি বললা? বলে বুঝেন নাই? তাহলে ভালো করেই শোনেন, সাদিয়া অন্য একটা ছেলের সাথে প্রেম করে। ওই ছেলেটার নাম হচ্ছে আরিফুল, উনি আমাদের মাদ্রাসার শিক্ষক। আমি বললাম মানে আরিফুল তোমাদের মাদ্রাসার শিক্ষক? কেমন শিক্ষক? বলে তেমন কোনো শিক্ষক না, উনি আমাদের মাদ্রাসায় এসে মানে আপাতত কিছু ক্লাস নিচ্ছে। আমাদের আপনার ইংলিশ শিক্ষক নাই তো, ইংলিশ ক্লাসটা উনি করে, উনি জেনারেল লাইনে পড়াশোনা করছে। এবং সাদিয়া ওনার সাথে প্রেম করে, আজকে বহু বছর ধরে ওনাদের প্রেম চলতেছে। আর ওনার সাথে প্রেম থাকা অবস্থায় সাদিয়া আপনার সাথে কেন প্রেম করবে? আমি বললাম কি বলো, এটা তো আমার খালা খালু অথবা আমাদের খালাম্মাদের পরিবার, এটা তো কেউই জানে না। মেয়েটা তখন বলতেছে দেখেন ভাইয়া, আমি আপনারা বলছি ঠিক আছে, আপনি আমার এটা সাদিয়ারে জিজ্ঞেস করতে যাইন না, বা এটা জিজ্ঞেস করলে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে, অথবা সাদিয়া আমার উপর রাগ করতে পারে। আমরা ঘনিষ্ঠ বান্ধবী, আমাদের মাঝে কোনো ভেজাল লাগেন না ভাইয়া, প্লিজ আপনি সাদিয়ারে কিছু বললেন না। আমি বললাম না আচ্ছা ঠিক আছে, আমি সাদিয়ারে কিছু বলবো না। এই কথা বলে আমি তখন এই মেয়েটার কাছ থেকে বিদায় নিলাম, মানে মেয়েটার কাছ থেকে সরে আসলাম। আসার পরে চিন্তা করতেছি এটা কি হয়ে গেল। আমি সাদিয়ারে এতটা পছন্দ করি, এতটা ভালোবাসি, আমার ভালোবাসার মানুষেরও আরেকটা ভালোবাসার মানুষ আছে, এটা তো ভাই আমি জানতাম না। মনটা তখন খুব ভেঙে গেল, মানে খুবই আঘাত পাইলাম, খুবই কষ্ট পাইলাম যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল। আমি যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসি, সে অন্য কাউকে ভালোবাসে, সে অন্য কারো পছন্দের মানুষ। রীতিমতো বুকটা মনে হয় ভেঙেই গেছিল। এরপরেও আমি চেষ্টা করে যাচ্ছি যে যেভাবেই হোক সাদিয়ার সাথে আমার প্রেমের সম্পর্কটাকে আরও সামনের দিকে নিয়ে যেতে হবে। আমি সাদিয়াকে বাসবই, এবং সাদিয়া আমাকে ভালোবাসতেই হবে। আর এরই মাঝে আরিফ ফারিফ যেই আসুক আমি তাকে সরিয়ে দিব। আমি আমার মতো করে আবারও চেষ্টা করে যাচ্ছি। আমি সাদিয়াকে তখনও বুঝতে দিচ্ছিলাম না যে সাদিয়া আরিফ নামের কাউরে পছন্দ করে, বা ওর সাথে আরিফ নামের কারো প্রেম ভালোবাসা আছে। এরকম করে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন আমি সাদিয়ারে বললাম, আচ্ছা সাদিয়া একটা কথা জিজ্ঞেস করব। বলে হ্যাঁ করেন। আমি বলি তুমি কাউরে ভালোবাসো? ও বলে না আমি কাউরে ভালোবাসি না। আমি বললাম সত্যি বলতেছো কাউরে ভালোবাসো না? ও বলে না সত্যিই বলতেছে আমি কাউরে ভালোবাসি না। আমি বললাম বাহ, যদি কাউরে ভালো না বাসো তাহলে তো ভালোই। এরকম করে আমি কথাটা বাড়ি মারলাম। এর পরের দিনে আমি কিন্তু এটা জানতাম না সত্যি কথা বলতে। এর পরের দিনে আমার খালু হঠাৎ করে আমার খালারা এসে বলতেছে সাদিয়ার জন্য নাকি একটা ভালো বিয়ের প্রস্তাব পাইছে। ছেলে অনেক ভালো, ছেলের টাকা পয়সা আছে এবং বংশীয় ছেলে। এখন সাদিয়া আমারে বলতেছে যে তারেক ভাইয়া, তার মানে তো আপনি জানতেন, তাহলে আপনি কেন গতকালকে আমার এই কথা বললেন? আমার কোনো পছন্দ আছে কিনা আপনি এটা আমারে কেন বললেন? আর আব্বা আজকে আমারে বলতেছে আমার জন্য একটা বংশীয় ছেলে পাইছে, তার মানে আপনি কি আমার আব্বার সাথে মিলে এগুলো করছেন? আমি তখন বললাম দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি এমনিই তোমারে জিজ্ঞেস করছি যে তোমার সাথে কারো প্রেম ভালোবাসা আছে কিনা, আমি এইটা মিন করে বলি নাই যেটা তুমি চিন্তা করতেছো। ও তখন আমাকে বলে বুঝি আমি সবই বুঝি, আপনি কেন আমার সাথে এই কাজটা করলেন? আপনি কাজটা ভালো করেন নাই, সত্যি আপনি আমার কলিজায় আঘাত দিছেন, আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। আমি বললাম তুমি আমাকে ক্ষমা করো বা না করো তা তো আমার কিছু করার নাই, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করি নাই।
এরকমভাবে খালু তখন ওর বিয়ে ঠিক করে ফেলছে। তো বিয়ে ঠিক করে ফেলছে যেহেতু আর আমাকে ভালোবাসে না, আমার সাথে সম্পর্ক নাই, অন্য কোথাও বিয়ে হয়ে গেল তো আমার কোনো আপত্তি নেই। এর 2 দিন পরে সাদিয়া একদিন হলো কি মাগরিবের পরে আমারে বলতেছে যে আমি একটু শিমুদের বাড়িতে যাব, আপনি আমার নিয়ে চলেন। আমি বললাম যে মাগরিবের পরে শিমুদের বাড়িতে কেন যাবা? বলে আমার একটু পড়ার কাজ আছে। আমার খালাও দেখি বলে যে তারেক একটু নিয়ে যা তোরে সাথে করে। আমি বললাম যে ঠিক আছে। পরে শিমুদের বাড়িতে নিতেছি, নিতে নিতে একটা পুকুর ঘাট মানে একটা আপনার খালের মতো আছে, ওইটার পাড় দিয়ে যাইতে হয়। খালের পাড়ে যাওয়ার পরে ও হঠাৎ করে আমার হাত ধরে ফেলছে। সাদিয়া আমার হাত ধরে বলতেছে, তারেক ভাইয়া আমি যা জিজ্ঞেস করব তা সত্যি সত্যি উত্তর দিবেন। আমি বললাম বাবারে আমার মিথ্যে বলার দরকার নাই, আমি যদি জেনে থাকি আমি অবশ্যই সত্যি বলবো, বলো কী হয়েছে। ও আমাকে বলতেছে আব্বা আম্মা যে আমার বিয়ে ঠিক করছে এটা কি আপনি আগ থেকে জানতেন, বা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এটা কি আপনি ঠিক করছেন? আমি বললাম দেখো তোমাদের নুন খাই, আমি তোমাদের গুণই গাইবো, আমি এরকম কোনো কিছু করি নাই, আর এই সমস্ত কিছু আমি জানিও না, এটা আমি প্রথম তোমার কাছে শুনতেছি। ও আমাকে বলতেছে আচ্ছা আপনি কি আমার সম্বন্ধে কোনো কিছু জানেন? আমি বললাম না, আমি যেটা জানি তুমি দেখতে সত্যি সুন্দরী, আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিলাম, তুমি তো আর রাজি হইলা না, তো আর আমি তোমার সম্বন্ধে কী জানবো বলো, আমার আর কী জানার আছে? তখন বলতেছে যে তারেক ভাইয়া আমি না একটা ছেলের পছন্দ করি, আজকে কয়েক বছর ধরে ওই ছেলের সাথে আমি প্রেম করি, ছেলেও আমাকে ভালোবাসে, আমিও ছেলেকে ভালোবাসি, আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই। এবং আমার হাত ধরে বলতেছে আপনি যেমনিই পারেন এই ছেলেটার সাথে আমাকে বিয়ে করাই দেন, মানে আমার বিয়ে পড়াই দেন। আমি তখন একটু মানে বিব্রত হয়ে গেলাম আর কি, অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে এরকম করে আমাকে বলতেছে। আমি তখন বললাম যে দেখো আমি কিভাবে বিয়ে পড়াই দিব, আমি কিভাবে বিয়ে করাই দিব, আমার তো কোনো ক্ষমতা নাই, তোমার বিয়ে তুমি করবা, এখন তুমি তোমার পরিবারকে বলো যে ওই ছেলেকে তুমি পছন্দ করো, ওই ছেলেকে তুমি ভালোবাসো, তাইলে তো তোমার আব্বা যেখানে বিয়ে ঠিক করছে ওখান থেকে বিয়ে ক্যান্সেল করে ওই ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিবে। তো ও আমাকে বলতেছে দেখেন ভাইয়া ও এখনও পড়াশোনা করতেছে, ওর এখনও পড়াশোনা শেষ হয় নাই, যদি পড়াশোনা শেষ হয় তাহলেও আমাকে বিয়ে করবে, ওর এখন বিয়ে করতে 2-3 বছর টাইম লাগবে, না আপনি যেভাবেই পারেন আমার আব্বা আম্মাকে বলে আমাকে 2-3 বছরের টাইম একটু নিয়ে দেন, আমি 2-3 বছরের পরে বিয়ে করব। আমি বললাম ওই ছেলের নাম কি? বলে আরিফুল। আমি তখন বুঝলাম শিমু যা বলেছে তাই তাহলে সত্য। আমি বললাম আরিফুল কি করে? বলে ও এখনও পড়াশোনা করে, আর পড়াশোনার পাশাপাশি আমাদের মাদ্রাসায় শিক্ষকতা করে। আমি বললাম দেখো আসলে এইসব কথা তো আর আমাকে বলে লাভ নাই, এটা তুমি খালা খালুকে বলতে পারো, আর যদি না বলো তাহলে তারা যদি ওই ছেলে পক্ষকে পাকা কথা দিয়ে ফেলে তাহলে তাহলে কিন্তু পরে বিপদে পড়বা, আমার কিন্তু কিছু করার থাকবে না। পরে ও আমাকে বলতেছে না আমি কিন্তু আত্মহত্যা করব, আমি কিন্তু আরিফকে না পাইলে আমি কিন্তু আত্মহত্যা করে মরে যাব। আমি দেখো আমাকে তো এইসব ভয় দেখিয়ে লাভ নাই, আমি তোমার বিয়েও ঠিক করি নাই, আবার তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে আমি তোমাকে কেড়েও আনতেছি না, সুতরাং আমাকে দোষ দেওয়া লাভ কি? তুমি তোমার মতো করে চেষ্টা করো, তোমার মতো করে তুমি বুঝাও তোমার আব্বা আম্মাকে, আমাকে এসব বলে তো কোনো কিছু হবে না। ও তখন খুব ভেঙে পড়ে, মানে কান্নাকাটি করে এবং মানে ভীষণ রকমের ভেঙে পড়ে। পরে আমাকে বলতেছে তার মানে কি আমি কখনোই আরিফকে পাবো না? ওখানের মধ্যে কান্নাকাটি করে বলে চলেন বাসায় যাব। আমি বললাম আবার ঘরে যাবা কেন? তুমি না শিমুর বাড়িতে যাবা, তোমার পড়াশোনার কি কাজ আছে? ও বলে না আমার পড়াশোনার কোনো কাজ নেই, আমি যাবো না শিমুদের বাড়িতে, চলেন বাড়িতে চলেন। এই কথা বলে ও কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করে করে বাড়ি পর্যন্ত আসছে। বাড়িতে আসার পরে যেটা হইলো ও তো চলে আসলো, রাতের বেলায় ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমার খালু মাঠে মানে বদলা নিয়ে আসছে কাজ করানোর জন্য, আমারে বললো তারেক তুমি লোকগুলো নিয়ে একটু মাঠে আমাদের জমিগুলো দেখাই দাও সকালবেলা ভোরে। আমি আচ্ছা ঠিক আছে। পরে সকালবেলা আমি তখন ওই লোকগুলোরে নিয়ে মাঠে গেলাম খালুর জমি দেখাই দেওয়ার জন্য, কাজ করবে। তো কাজ করতেছে আমার খালু তখন প্রায় 8টা থেকে 8:30 কি 9টার দিকেই খালু আসছে। আমি কিন্তু তখন ওই মাঠের ধারে দাঁড়িয়ে আছি। খালু এসে আমার বলতেছে কী ব্যাপার তারেক, লোকেরা কাজ করতেছে? আমি বললাম হ্যাঁ ওর তো ভালোভাবেই কাজ করতেছে, কাজ তো করেই। খালু আমার বলে তারেক একটা কথা আছে তোমার সাথে, একটু সাইডে আসো। আমি কিন্তু ধরেন 6টা 6:30টার দিকেই ঘর থেকে বেরিয়ে চলে আসছি। পরে আমি তখন আসছি মানে আইসা গাছের নিচে দাঁড়াইছি, একটা গাছ আছে বড় গাছ আছে ওটার নিচে দাঁড়াইছি। খালু তখন আমার দিকে তাকায় দেখে বলে আচ্ছা তারেক তুমি তো আমার ছেলের মতো, আমার বাড়িতে আজকে বহু মাস ধরে আছো, আমি তোমাকে সত্যিকার অর্থে আমার ছেলের মতোই জানি, আমার নিজের কোনো ছেলে নেই, তুমি আমার ছেলের মতোই তোমাকে আমি দেখি, তুমি আমার কাছে কোনো কথা লুকায়ও না, আমার কাছে সত্যি কথা বলবা, যদি সত্যিটা বলো তাহলে আমি অত্যন্ত খুশি হব। আমি বললাম খালু বলেন, আমি আপনার কাছে কোনো মিথ্যা কথা বলবো না, আমার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। উনি আমাকে বলে সাদিয়ার সাথে কি তোমার কোনো প্রেম ভালোবাসা আছে? আমি বললাম খালু আপনি এটা কী বললেন, একটু আগে বললেন আপনি আমাকে ছেলে ভাবেন, তা আমি যদি আপনার ছেলেই হব তাহলে আমি এই কাজটা কীভাবে করব? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। না খালু
এরকম কোনো চিন্তা ভাবনা কখনোই আমার মাথায় ছিল না। এটা পুরো একটা মানে মানে আপনি একটা অন্যরকম কথা আমাকে বললেন। আমার খালুতো খান আমাকে বলল, তাহলে সাদিয়া এমন করতেছে কেন? আমি বললাম, কেমন করতেছে? বলে, কালকে রাতেও খাওয়া দাওয়া করে নাই, এখনও খুব কান্নাকাটি করতেছে, মানে খুব ঝামেলা করতেছে, কারো কোনো কথা মানে না, এক অন্যরকম অবস্থার মধ্যেও চলে গেছে। আমি তখন বললাম, আপনি বলেন কি, হঠাৎ করে এরকম কেন করতেছে? খালু বলে, কেন করতেছে ওইটা তো আর আমি জানি না, এখন তোমার খালাই আমারে পাঠাইলো এখানে তোমারে জিজ্ঞেস করার জন্য যে তোমার সাথে তার কোনো প্রেম ভালোবাসা আছে কিনা। আমি বললাম, খালু ওর সাথে আমার কোনো প্রেম ভালোবাসা নাই, ও কেন এরকম করে ওইটাও আমি জানি না। তখনও কিন্তু আমি সত্যিটা বলি না যে ও অলরেডি একটা ছেলেকে ভালোবাসে, এটাও কিন্তু আমি বলি না। খালু তখন আমাকে বলতেছে, যদি না জেনে থাকো, না জানো তাহলে তো ভালো, আর যদি জেনেও কোনো কিছু আমার কাছে লুকাও, এর পরিণতি কিন্তু ভালো হবে না। একটু আমাকে থ্রেট দিল আর কি, ধমক দিল। আমি বললাম, না খালু, আমি কিছুই জানি না এবং ওর সাথে আমার কোনো প্রেম ভালোবাসা নাই। এরকম করে ওই দিনটা আমি আর মাঠে ওই লোকগুলোর সাথে কাজ করলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম, আবারও বদলাদের সাথে কাজ করতেছি। রাতের বেলায় ঘরের মধ্যে তুমুল পরিমাণের ঝগড়া, মানে এত পরিমাণের ঝগড়া বলার মতো না। কী নিয়ে ঝগড়া হইতেছে আমি জানি না। খালুর সাথে ঝগড়া করে, আবার এখানে সাদিও আছে, মানে ওদের একটা পারিবারিক ঝগড়াঝাটি, পারিবারিক বিষয়। তা আমি তো আর বাইরের মানুষ বলতে গেলে, আমি আর এসব বিষয় নিয়ে কোনো কথা বললাম না। ওনাদের মতো ঝগড়াঝাটি করতেছে, ঝামেলা করতেছে। রাতের বেলা আমি ঘুমিয়ে গেছি। সকালবেলা 8টা কি 9টা বাজে, আমি তখন করলাম কি, আবারও ওই কাজের লোক নিয়ে মাঠে কাজ করতে গেছি। মাঠে কাজ করি 8টা 9টার দিকে আমার খালু তখন মাঠের পাশে গেছে, যে আমারে বলতেছে, তারেক চলো এক জায়গায় যাবো। তাই আমি বলতেছে, খালু কই যাবেন? বলে, চলো। তো সাদিয়া কই তাতে কিন্তু আমি জানি না। খালু দেখি এবার হাঁটতে হাঁটতে সাদিয়ার মাদ্রাসার দিকে যাইতেছে। যখন সাদিয়ার মাদ্রাসার দিকে যাইতেছে, আমি একটু অবাক হয়ে গেলাম যে মাদ্রাসার দিকে যাইতেছে, আল্লাহ জানে কি জানি ঘটনা ঘটে। মাদ্রাসায় গিয়ে অফিসে গেছে, অফিসে আমি দাঁড়াই আছি। পরে ওই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক, ওনাকে দিয়ে ওই যে সাদিয়ার শিক্ষক আরিফ, যার সাথে সাদিয়ার প্রেম, ওই ছেলেকে ডাকাইছে। আমিও কিন্তু প্রথমে এই ছেলেকে আমার মানে চোখের সামনে সরাসরি দেখলাম। ছেলে আসছে, আসার পরে তখন আমার খালু মাদ্রাসার প্রধান শিক্ষককে জানাইলো যে, দেখেন, আমি মাদ্রাসা আমার মেয়েরে পড়াশোনার জন্য পাঠাইছি, আমার মেয়ে মাদ্রাসায় আসবে, দিনী শিক্ষা নেবে, পড়াশোনা করবে, এটাই আমার চিন্তা ভাবনা। কিন্তু আপনার মাদ্রাসা আমার মেয়েকে পাঠানোর পরে এই ছেলে আমার মেয়ের সাথে প্রেম করে এবং আমার মেয়ের একটা ভালো বিয়ের সম্বোধন আসছে, আমি ওখানে আমার মেয়েকে বিয়ে দিতে চাই, কিন্তু আমার মেয়ে ওইখানে বিয়ে বসবে না, কারণ একটাই, এই ছেলের সাথে প্রেম আছে। আপনারা কেমন শিক্ষক রাখলেন? এইটা প্রধান শিক্ষককে আমার খালু বলল। প্রধান শিক্ষক সাথে সাথে আরিফ নামের ওই আরিফ স্যারকে জিজ্ঞেস করলো যে, কী ব্যাপার আরিফ, উনি যা বলতেছে তা কি সত্য? আমি অবাক হয়ে গেলাম। এই বেটা মুখের উপরে বললো যে, না, তা সত্য না। খালু তখন বলল, কি বললো সত্য না? আমার মেয়ের সাথে তোমার প্রেম নেই? উনি বলে, না, আপনার মেয়ের সাথে আমার কোনো প্রেম নেই। মানে আমার খালু তখন মনে হয় যেন মুখের উপর একটা জুতার বাড়ি খেয়ে গেল। আমার খালু বললো, ঠিক আছে, যদি আমার মেয়ের সাথে প্রেম না থেকে থাকে তাহলে তুমি আমারে মাফ করে দিও, আমি তোমার নামে বদনাম দিছি। আমার মেয়ে বলতেছে তোমার সাথে নাকি আমার মেয়ের প্রেম আছে। যাই হোক, পরেরটা পরে। এই কথা বলে খালু তখন ওই মাদ্রাসা থেকে বেরোয় খুব রাগ এবং ক্ষোভ নিয়ে বাড়ির দিকে যাইতেছে। আমি খালুর হাত চেপে দিলাম, খালু আপনি শান্ত হন, আপনার নিজের মেয়ে, নিজের পরিবার, আপনি যেই রাগ দেখাইতেছেন, আপনি বাড়িতে গিয়ে কী করবেন? বলে, আমি বাড়িতে গিয়ে বটি হাতে নিয়ে কোপ দিয়ে আমি ওই মেয়ের মাথা শরীর থেকে আলাদা করে দিব। আমি বললাম, আপনি কোপ দিয়ে সাদিয়ার মাথা শরীর থেকে আলাদা করে দিলেই কি সমাধা হয়ে যাবে? আপনি কি মনে করেন এতেই সমাধা? আমার খালু বলে, এছাড়া আমি আর কি করতে পারবো বলো? আমার আর কি করার আছে? আমি আমার এই মুখ আমি সমাজে কি করে দেখাবো? আমি সমাজে মুখটা কিভাবে দেখাবো? আমার নিজের মেয়ে আমার এইভাবে মান সম্মান নষ্ট করে দিল, আমার ইজ্জত নষ্ট করে দিল, আমি তো এই মুখ আর কাউকে দেখাইতে পারবো না। আমি তখন খালুরে বললাম, খালু আপনি একটু শান্ত হন, দেখেন এইভাবে রাগারাগি করলে পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যাবে। দেখি আমি মানে সাদিয়ার সাথে কথা বলে কোনো কিছু করা যায় কি না, আপনি দায়িত্বটা আমার উপর ছেড়ে দেন। এবার আমি সাদিয়ারে বুঝাইতে শুরু করলাম, মানে খালুর কাছ থেকে দায়িত্ব আমি বুঝে নিলাম এবং নিয়ে আমি তখন সাদিয়ারে বুঝালাম যে, সাদিয়া, খালু তো এটার উপরে খুব রাগান্বিত, খালু কখনই ওই ছেলের কাছে তোরে বিয়ে দিবে না এবং খালু খুবই রেগে গেছে। খালু যেখানে বিয়ে ঠিক করছে, তুই এখানে বিয়ে বস, এই জিনিসটা নিয়ে তুই ঝামেলা করিস না। ও বলতেছে, আমি মরে যাব, আমি জীবন দিয়ে দিব, আমি আত্মহত্যা করব, তারপরেও আমি কখনোই আরিফ ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করব না। আমার আব্বা যদি আরও ভালো কোনো ছেলেও নিয়ে আসে, আমার কোনো সমস্যা নেই, বাট আমি যদি জীবনে বিয়ে করি তা আমি আরিফকেই বিয়ে করব। আরিফ ছাড়া অন্য কোনো ছেলেকে আমি জীবনেও বিয়ে করব না। মানে ও পুরো স্ট্রেট হয়ে গেল, মানে হার্ড হয়ে গেল।
আমি তো এবার বিপদে পড়ে গেলাম। আমি কি করব? না পারি খালুকে বুঝাইতে, না পারি সাদিয়াকে বুঝাইতে, আর মধ্যে দিয়ে তো আমি সাদিয়াকে পছন্দ এখনও করি। আমি সাদিয়াকে পাইলে এখনও ভালোবাসবো, কিন্তু পাইবো না পাবো সেটা আমি জানি না। কিন্তু আমার এখনও সাদিয়ার প্রতি টার্গেট আছে যে না, আমি সাদিয়াকে পেতেই হবে, আমি সাদিয়াকে ভালোবাসবো। সাদিয়াকে আমি আরিফকেও দিব না, আর আমার খালু যেখানে বিয়ে ঠিক করছে ওইখানেও সাদিয়ার বিয়ে হতে দিব না। আমি কিন্তু আমার জায়গায় মিডলে দাঁড়িয়ে আছি। যাই হোক, এমন করেই ঘটনা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এরকম করতে করতে একটা পর্যায়ে হলো কি, আমার খালু ঘরের ভিতরে প্রচুর উড়মাটি চুর করতেছে, খালার সাথে ঝগড়া করতেছে এবং সাদিয়াকে মারার জন্য যাইতেছে। পুরো পরিবারটা তখন একরকম ভেঙে যাওয়ার মতো একটা অবস্থা। একে অপরের সাথে মারামারি, ধরাধরি, চিল্লাচিল্লি, খুব বাজে একটা অবস্থা, বাজে একটা পরিস্থিতি। খালুর কথাই একটা যে আমি এই মেয়েকে কেটে 2 টুকরো করে নদীতে বাসায় দিব, আর সাদিয়ার কথাই একটা যে আমি বিয়ে করলে আরিফুলকেই বিয়ে করব। এরকম করতে করতে আমার খালা একটা সময় বলল কি, আপনারা শান্ত হন, আপনারা যা শুরু করছেন এভাবে পরিস্থিতি আরও খারাপ হবে। সাদিয়াকে আপাতত মাদ্রাসায় যাওয়া বন্ধ করাই দেন, ওরে ঘরের ভিতরে রাখেন, ওরে ঘর থেকে বাইরে যেতে দিয়েন না, এবং দুজনকে যদি এভাবে আলাদা করে দেওয়া যায় তাহলে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। এই ছেলেও আর আমার মেয়ের কাছে আসতে পারবে না, আমার মেয়েও ছেলের কাছে যেতে পারবে না, এবং কয়েকটা মাস অপেক্ষা করি, এরপরে একটা ভালো ঘর দেখে আমরা অন্য একটা পরিবারে সাদিয়াকে বিয়ে দিয়ে দিব। আপাতত আপনি যেখান থেকে বিয়ের ঘরটা নিয়ে আসছেন ওইটা বন্ধ করে দেন, মানে ওইটা ওদেরকে মানা করে দেন। তো খালু তখন খালার কথা শুনে আচ্ছা ঠিক আছে, মানে মেনে নিল যে ঠিক আছে আমি মানা করে দিব। এবার খালু করলো কি, ওই যে বিয়ের ঘরটা নিয়ে আসছিল ওইটা খালু মানা করে দিল। সাদিয়াকে ঘরের ভিতর আটকায় রাখছে, মানে সাদিয়ার অবস্থা তো খুব খারাপ। ও আরিফের কাছে যাইতে পারে না, আরিফের সাথে দেখা করতে পারে না, মানে ও তো পাগলের, মানে গলা কাটা মুরগির মতো লাফালাফি করতেছে। আর খালু তখন কঠিনভাবে পাহারা দিতেছে, এই বাড়িতে কেউ আসে কিনা, বাড়ি থেকে কেউ যায় কিনা, বা সাদিয়ার কাছে কেউ চিঠিপত্র দেয় কিনা, মানে এক পাহারাদার হয়ে খালু তখন এই বাড়িতে দিনটা থেকে যাচ্ছে। এমতো অবস্থার ভিতরে ভাই আমার মাথায় দারুণ একটা আইডিয়া চলে আসছে, কঠিন একটা আইডিয়া তখন আমার মাথায় খেলে গেছে। আমি তখন সাদিয়ারে বললাম, সাদিয়া আমার কাছে মনে হয় না যে তুই আরিফ স্যারের কখনোই পাবি, বা আরিফ স্যারের সাথে তোর কখনো বিয়ে হবে। তবে আমি একটা কাজ তোর জন্য করতে পারি, মানে তোমার জন্য করতে পারি, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও। সাদিয়া আমাকে বললো, কি প্রস্তাব বলো? আমি বললাম, সাদিয়া প্রস্তাব হচ্ছে এইটা, আমি আরিফ স্যারের কাছে যাব, আমি আরিফ স্যারকে বুঝাবো, শোনাবো, যেমনি পারি আমি আরিফ স্যারকে রাজি করাবো, এবং তুমি আমার এই প্রস্তাবে রাজি হয়ে যাও, তাহলেই তুমি সহজে আরিফ স্যারকে পেয়ে যাবা। ও আমাকে বলতেছে, প্রস্তাবটা কি আপনার আগে আমাকে সেটা বলেন। আমি বললাম, প্রস্তাব হচ্ছে আমি খালুর কাছে তোমাকে বিয়ের প্রস্তাব দিব, আর আমার বিশ্বাস আমার খালু তোমাকে আমার কাছে বিয়ে দিবে, কারণ খালু রাজি আছে, খালাও রাজি আছে মোটামুটি, এটা আমি মার মাধ্যমে জানতে পারছি। শুধু রাজি না তুমি, আমি যদি আমার খালুকে রাজি করাইয়া খালুর মাধ্যমে আমি তোমাকে বিয়ে করতে পারি, আমি ওয়াদা করলাম আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব, এবং আমার বাড়িতে নিয়ে গিয়ে আমি যেভাবেই পারি তোমাকে আরিফ স্যারের হাতে তুলে দিব। যে রাতে আমাদের বাসর হবে, বাসরের রাতেই আমি তোমাকে আরিফ স্যারের হাতে তুলে দিব। মানে আমি এটা প্ল্যানিংটা করছি এরকম, একবার শুধু বিয়েটা হয়ে যাক, আমি তো শালা জীবনও দিব না, কিয়ামত হয়ে গেল আমি দিব না, শুধু একটাবার বিয়েটা হয়ে যাক। ও তখন আমাকে বলতেছে যে কি বললেন এটা, আপনি কথাটা কি বললেন? আমি বললাম, কেন আমি কি খারাপ কিছু বললাম? আমি বললাম যে তুমি আমাকে বিয়ে করে ফেলো, আমি তোমাকে যেভাবেই পারি আরিফ স্যারের হাতে তুলে দিব, আমি তোমাকে আরিফ স্যারের সাথে, আমি নিজে তোমাকে আরিফ স্যারের হাতে তুলে দিব, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। ও তখন আমাকে বল, আমি সত্যি আপনাকে ভালো মানুষ মনে করছিলাম, আপনি একটা নিচু মনের মানুষ, একটা খারাপ চরিত্রের মানুষ। আমার মনে মনে কিরে আমি বললাম ভালোর জন্য, ও যে উল্টা আমার উপরে খেপে গেল। আমাকে বলতেছে, যদি সত্যিকার আমার সেই দিন থাকতো আমি আপনাকে এখন জুতা দিয়ে পিঠে বাড়ি থেকে বের করতাম। বের হন আমাদের বাড়ি থেকে, আপনি আমাদের বাড়িতে আসেন কেন, এতদিন ধরে কেন থাকতেছেন? আপনি না বিপদে পড়ে আসছেন, আপনার মামলা তো সেই কবেই শেষ, আপনি আমাদের বাড়িতে কেন পড়ে আছেন? মানে ওর মুখ থেকে যা ধরনের খারাপ ব্যবহার আসতেছে, ও সেই খারাপ ব্যবহারগুলি আমার সাথে করতেছে। আমিও সব কিছু নীরবে হজম করতেছি, কি আর করব, আমারও তো আর কোনো কিছু করার নাই। আমি হজম করে যাচ্ছি, ও আমাকে শোনাচ্ছে। জিদ দিয়ে রাগে তখন শরীরটা ফিরে যাইতেছে যে আমার সাথে এরকমটা কেন করতেছে, ও আমার সাথে এরকমটা কেন করতেছে, কী কারণে করতেছে, নিজের মনকে কোনোভাবেই বুঝাইতে পারতেছিলাম না। যাই হোক, এরপরেও পড়ে আসি যে তুই আমার সাথে কতদিন এরকম করবি, এটার একটা ভালো ফলাফল আমি ঠিকই খুঁজে বের করব। খালু তো আর তোরে ওই আরিফ স্যারের কাছে বিয়ে দেবে না। আর আমি এভাবেই তখন পড়ে আসি। এভাবে দিন রাতগুলো কাটতে ওই যে শিমুর সাথে একদিন আমার রাস্তার মধ্যে দেখা হওয়ার পরে শিমু আমারে বলতেছে, আমি সাদিয়ার কাছে যাইতে চাই, কিন্তু আপনার খালু আমারে সাদিয়ার কাছে যেতে দেয় না। সাদিয়ার যে ঘরের মধ্যে এভাবে আটকে রাখছে, কয়েকদিন পর তো ঘটনা আরও উল্টে যাবে। আমি বললাম, ঘটনা উল্টে যাবে? তা ঘটনা কী উল্টাবে শিমু?
বলে উল্টাবে কি জানেন না? আমি বললাম না জানি না তো, তাই তো জিজ্ঞেস করলাম। বলে জানেন সাদিয়ার পেটে কিন্তু আরিফ স্যারের সন্তান আছে। আমি বললাম যা লে হালুয়া, এ কি বললা? সাদিয়ার পেটে আরিফ স্যারের সন্তান? বলে হ্যাঁ, সাদিয়ার পেটে আরিফ স্যারের সন্তান আছে। সাদিয়ার যে আপনারা লুকিয়ে রাখছেন ঘরের মধ্যে, এভাবে আটকায় রাখছেন, সাদিয়া তো কয়েকদিন পরে মা হয়ে যাবে, এরপরে বাচ্চার পরিচয় কি দিবেন? আমি বললাম এটা তুমি বলে আমি জানি, আমি সাদিয়ার জন্য ওষুধ নিতে চাইতেছি, ওষুধ নিব সাদিয়া যাতে খেয়ে বাচ্চা নষ্ট করে বা কিছু একটা করে, কিন্তু সেই সুযোগটা আমি পাইতেছি না, আমারও তো ওই বাড়িতে যাইতে দিচ্ছে না। আমি বললাম পথ তো আরেকটা পেয়ে গেলাম, রাস্তা তো আরেকটা পাইছি। আচ্ছা ঠিক আছে। এরকম করে আমি তখন এই মেয়ের সাথে মানে শিমুর সাথে কথাবার্তা বললাম। শিমুর সাথে কথাবার্তা শেষ করে আমি তখন ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে আমি সাদিয়ারে বললাম, সাদিয়া একটা মানে টকজাল মিষ্টি নিউজ আছে, তোমাকে দিব না পরে দিব? আমার বলে না দেন না, সমস্যা কি? আমি বললাম যে শুনলাম তোমার পেটে নাকি বাবু আছে। ও বাবাও তখন চোখ টোক বড় করে ফেলছে, আমার দিকে ভয়ঙ্কর নজরে তাকায় বলতেছে কি বলতেছেন এগুলো উল্টা পাল্টা। আমি বললাম শোনো, রাগ দেখাও না, তোমার এই উল্টা ঝাড়িটারি মেরে লাভ নাই, শান্ত হও। শিমু আমাকে সব কিছু বলছে, এবং শিমু তোমাকে ওষুধ দেওয়ার জন্য এই বাড়িতে আসতে চাইতেছে, কিন্তু তোমার আব্বার কারণে বাড়ির মধ্যে ঢুকতে পারতেছে না। তোমার পেটে আরিফচারের সন্তান। বা শুনে তো অবাক হয়ে গেলাম। ও তখন আমাকে বলে যে আসলে কি বলবো, আমি তো বুঝতে পারতেছি না, বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো না রেখে দিব। কিন্তু আরিফ তো বললো বাচ্চা নষ্ট না করার জন্য, আমার আব্বা তো আর আরিফের কাছে আমাকে বিয়ে দেবে না, এখন আমি এই বাচ্চা কী করব? বাচ্চা তো আর মানে মানে ধরে তো আর পেটের ভিতরে মেরে ফেলা যাবে না, আমাকে তো না কিছু একটা খাইতে হবে। এখন ও তো শিমু তো আসতে পারতেছে না, আমি এখন বাচ্চাটারে কি করব? আমি বললাম তোমার আব্বা সম্মানিত মানুষ, এই এলাকার মানুষ তোমার আব্বাকে অসম্ভব রকমের শ্রদ্ধা করে, সম্মান করে, বিশ্বাস করে, ভালোবাসে। তার মেয়ে হইয়া বিয়ের আগে পেটের মধ্যে সন্তান নিয়ে আসো, এইটা যদি তোমার আব্বা জানতে পারে তোমারে কি করবে? তুমি কি একটাবার ভেবে দেখেছো? আমাকে বলতেছে আমি কিচ্ছু জানি না, আমি শুধু আপনার কাছে অনুরোধ করে বলতে চাই আমি এখন কি করবো আপনি আমারে বলেন। আমি বললাম আমি জানি না, আমি তো বলেছি আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করলে পরে আমি তোমাকে আরিফের হাতে তুলে দিব। কই তুমি তো আর আমার এই প্রস্তাবে রাজি হলো না। ও আমাকে বলে আচ্ছা এটা কি রাজি হওয়ার মতো কথা, আপনি আমাকে বলেন, আমি আপনাকে যদি বিয়ে করে ফেলি তাহলে কি আরিফ কোনোদিন আমাকে মেনে নিবে? আমি বললাম আরে বাবা আমি তো বারবার বললাম আমি আরিফকে ম্যানেজ করাবো, আমি আরিফকে বলবো, আরিফ যদি রাজি হয় তাতে তো তোমার কোনো সমস্যা নাই। ও বলে না, আমি যদি জীবনে বউ সাজি তো আরিফের জন্যই বউ সাজবো, আমি অন্য কোনো ছেলের জন্য আমার জীবনে বউ সাজতে পারবো না। আর এই শালা দেখে আরও শক্ত। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তবে তুমি বাচ্চা নষ্ট করবে না, রাখবে এটা তোমার ইচ্ছা, তবে বাচ্চা কিন্তু তুমি এমনি নষ্ট করতে পারবে না, কারণ তোমার বাবা কিন্তু রাত দিন মিলিয়া যেমনি বাড়িতে পাহারা বসাইছে, শিমু কিন্তু তোমার বাড়িতে আসতে পারবে না। ও তখন আমাকে বলে আমি কি বাচ্চা নষ্ট করবো? আমি তো বুঝতেছি না। আমি তখন ওইখান থেকে বেরিয়ে চলে আসছি। আসার পরে আমি তখন চিন্তা করতেছি কি করা যায় কি করা যায় কি করা যায়। হঠাৎ মাথার মধ্যে অন্য একটা বুদ্ধি খেলে গেছে। চিন্তা করলাম যত ভালোভাবেই চেষ্টা করি, যত মধুরভাবেই চেষ্টা করি, আমি তো কোনোভাবেই সাদিয়াকে আমার পক্ষে আনতে পারতেছি না, সাদিয়াকে আমার করতে পারতেছি না। আমাকে তাহলে সেই পথটাই অবলম্বন করতে হবে যেই পথে আমি আসলে যেতে চাই নাই, যেই পথে আমি যেতে চাই নাই, সর্বশেষ আজ আমাকে সেই পথেই হাঁটতে হবে। আমি তখন পুরোপুরিভাবেই সিদ্ধান্ত নিয়ে নিলাম যে কপালে যা আছে তাই হবে, ভাগ্যে যা আছে তাই হবে, আমি এবার একটা খারাপ পরিস্থিতি করে ফেলবো। তো এবার আমি করলাম কি, আমাদের গ্রামে মানে খালুদের গ্রামে কিছু মহিলা আছে। একটা মহিলা আছে, মহিলাটার বয়স আনুমানিক 70 থেকে 75 বছর বয়স। যে মহিলাকে গ্রামের সবাই বলে ওয়ারলেস, কেউ বলে মাইক্রোফোন, কেউ বলে ওয়ারলেস, কেউ বলে সাংবাদিক। যদিও মহিলার কানে কোনো কথা একবার দিয়ে দেওয়া যায়, তবে মনে রাখবেন যে সেকেন্ডের মধ্যে এই কথা পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে যাবে। আমি চিন্তা করছি যে আগে আমি গ্রামের ভিতরে এই কথাটা ছড়িয়ে দিব যে মানে সাদিয়ার পেটে বাচ্চা আছে, পরেরটা পরে। আমি তখন বুদ্ধি খাটিয়ে ওই মহিলারে ধরলাম। মহিলারে ধইরা পুকুর পাড়ে মহিলা মানে বসে দিয়ে মাছ ধরতেছে, ওনার পাড়ে গিয়ে আমি তখন বসছি। বৈশা আমি বললাম যে কী ব্যাপার, মাছ কি পাইছেন? বলে বাবারে মাছ তো পাইতেছি না, ধরার চেষ্টা করতেছি। আমি বললাম একটা কথা বলবো, বুঝেন তো আমাদের বাড়িতে কি চলতেছে? বলে তা তো দেখতেছি, সাদিয়া নাকি কোন পলারে ভালোবাসে, তোমার আব্বা নাকি এই তোমার খালু নাকি আবার ওই পলার কাছে বিয়ে দিব না, এগুলি নিয়ে তো ঝামেলা চলতেছে। আমি বলি আহারে সত্যি কথা তো জানেন না, শুধু কি আর ভালোবাসা, সাদিয়ার পেটে তো বাচ্চা আছে। মহিলা বলে কি বললে এটা তুমি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, বিয়ের আগে? হ্যাঁ বললাম হ্যাঁ, পেটে বাচ্চা আছে, পেটে সাদিয়ার পেটে বাচ্চা আছে। সাইন আমার কথা আবার কারো কাছে বইলেন না,
আমার কথা বলে দিলে তো আমার, বুঝেন তো আমি খালার বাড়িতে থাকি খাই। বলে না 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 বাবা, কারো কাছে বলবো না, আমি কেন বলতে যাব, কিন্তু এটা কেমন কথা? আমি বললাম তা জানি না, আল্লাহই ভালো জানে। আমার খালু নাকি আবার হজও করছে, আমার খালু নাকি হাজি মানুষ, আমার মাইয়া অন্য বেটার বাচ্চা পেটে নিয়ে ঘরের ভিতরে বসে আছে, আবার আমার খালু ওই বেটার কাছে মাইয়ারে বিয়েও দিব না। এইরকম একটা গিরিঙ্গি আমি তখন চাইলে দিলাম। মানে আমার কথা হচ্ছে আউল লাগাই দিই পরেরটা পরে। এই মহিলার কাছে বলা মানেই তো আমি জানি যে পুরো গ্রাম হয়ে যাওয়া। রাতের মধ্যে এটা খালুর কানে, রাতের মধ্যে খালুর কানে, এবং শুধু খালুর কানে আসেই নাই, এটা ওই এলাকার সর্দারের কানেও চলে গেছে। সর্দার মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে আমার খালুরে ডিরেক্টলি জিজ্ঞেস করছে যে এইটা নিয়ে আপনি সত্য বলবেন। আমি যেহেতু গ্রামের সর্দার, 10 জনে আমাকে এটা জিজ্ঞেস করতেছে, আমি কালকে 10টা বাজে আপনার বাড়িতে 2-4 জন লোক নিয়ে যাব এবং এটার সত্যতা আমি যাচাই করব। আপনি আজকে রাত আপনার মেয়ের সাথে কথা বলেন। খালু আইসেই তো দিছে মায়ের সাদিয়ারে, এমন মারা মারছে, মারতে মারতে একটা পর্যায়ে সাদিয়া তখন সত্যি কথা স্বীকার করে ফেলছে যে হ্যাঁ, ওর পেটে আরিফুলের বাচ্চা আছে, ওর পেটে আরিফুলের বাচ্চা আছে। খালু এবার করলো কি, রাতের বেলা আমি তখন খালুরে বলতেছি যে খালু এখন আপনি কী করুন, এটা তো গ্রামের 10 জনে জেনে গেছে এবং অলরেডি সর্দার আপনার বলেও গেছে যে কালকে দরবার, কালকে মেল, এবং কালকে মেল দরবার হবে, সর্দার 2-4 জন লোক নিয়ে আপনার বাড়িতে আসবে এটা জিজ্ঞেস করার জন্য। এখন আপনি কি করবেন? খালু কান্না শুরু করছে। আমি তখন খালুর হাতে হাত দিয়ে বললাম, খালু একটা কথা বলি, কিছু মনে করেন না। আসলে আমি তো আপনার বাড়িতে অনেক দিন ধরে আছি, দেখেন আমি জানি আপনার অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে সাদিয়ার পেটে বাচ্চা, বিয়ে ছাড়া, এটা পুরো গ্রামবাসী জেনে গেছে। আপনি তো আর কারো কাছে মুখ দেখাইতে পারবেন না, কারোর সামনে যাওয়াও তো আর আপনার পক্ষে সম্ভব না। যেই ঘটনা ঘটেছে এরপরে বা কী করি আর আপনি মানুষের সামনে মুখ দেখাবেন? খালু আমি তো আপনার ছেলের মতোই, আমি একটা কথা বলি, কালকে এই সাদিয়ারে গ্রামবাসীর সামনে যদিও আপনি কথাটা জিজ্ঞেস করেন, সাদিয়া যদি স্বীকারও করে, আপনি সাদিয়ার আমার কাছে বিয়ে দিয়ে দেন। আমি গ্রামের 10 জনের কাছে বলবো সাদিয়ার পেটে যে বাচ্চা, ওই বাচ্চার বাবা আমি এটা বলবো, বলার পরে আপনি সাদিয়াকে আমার কাছে বিয়ে দিয়ে দিবেন। তাহলে আর আপনার কোনো মান সম্মান নষ্টও হইল না, এটা কেউ জানলোও না, শুনলোও না। যখন সাদিয়াকে জিজ্ঞেস করা হবে তোমার পেটে বাচ্চা আছে, সাদিয়া বলবে হ্যাঁ, তখন আপনি সাদিয়াকে ভিতরে নিয়ে যাবেন, আর আমি বলবো ওই বাচ্চার বাবা আমি, তারপর আপনি সাদিয়াকে আমার কাছে বিয়ে দিয়ে দিবেন। খালু তখন কান্না করে করে বলে তুমি সাদিয়ারে বিয়ে করবা? আমি বললাম হ্যাঁ। উনি বলে তাও ভালো, ওই ফকিন্নির ফুদের কাছে বিয়ে দেওয়ার চেয়েও আমি তোমার কাছে বিয়ে দিব। আলহামদুলিল্লাহ খালু তো মুহূর্তে রাজি হয়ে গেল। রাত তো আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে কাটাইতেছি। কালকে সকালে জমবে খেলা, এবং সকালবেলা হয়ে গেল। হওয়ার পরে দিনে 9টার দিকে তখন সর্দার, এলাকার মেম্বার, আরও 2 জন মুরব্বী মিলা খালুর বাড়িতে আসছে। খালু তো লজ্জায় মাটির নিচে চলে যাবে, কারণ এটা পুরো গ্রামবাসী জেনে গেছে বিষয়টা। আসার পরে সর্দাররা তখন ঘরের ভিতরে বসলো। বসার পরে আমার খালা মুখ কালো করে বসে আছে, আমিও বসে আছি। তো খালু চিন্তা করছে যে সাদিয়ারে এখানে আনবে না, সাদিয়ারে না আইনা বিষয়টার সমাধান করবে। গ্রামের আরও 2 জন মহিলাকে দিয়া সাদিয়ারে তখন ঘরের ভিতর আটকায় রাখছে। সাদিয়ারে ঘরের ভিতর আটকায়া এবার সর্দার আর মেম্বার মিলা খালুরে জিজ্ঞেস করলো কী ব্যাপার, গ্রামে যে কথা শুনতেছে, গ্রামে এরকম কথা, এটা কতটুকু সত্য? আপনার মেয়েরে ডাক দেন, আপনার মেয়েরে জিজ্ঞেস করি আমরা। মুহূর্তের মধ্যে আমার খালু বলে ঘটনা যে ঘটাইছে সে তো আমার ঘরের শত্রু, এখন আমি কি করব? আপনারা যেহেতু এখানে চলে আসছেন, আমি তো আর আপনাদের কাছে কথা লুকাইতে পারবো না বাজান, আমি তো আর মিথ্যেও বলতে পারবো না। যা হয়েছে তাই আপনাদেরকে বলি। আসামি আপনাদের সামনে দাঁড়ায় আছে, আপনারা মারেন কাটেন যাই করেন, আগে ওরে করেন। ঘটনা ঘটাইছে ও। সবাই বলো ও মানে কে? বলে ওই যে তারেক। তো সবাই জিজ্ঞেস করতেছে কী ব্যাপার, তারেক তো আপনার হচ্ছে এই সালে এই জ্যাঠোসের ছেলে, তাই এখন তারেক কি ঘটনা ঘটাইলো, ঘটনা কি? আমি তখন বললাম ঠিক আছে, আমার খালু তো আসলে বলতে পারতেছে না, আমিই বলি। আসলে মূলত সাদিয়ার সাথে আমার প্রেম ভালোবাসা ছিল। সেই প্রেম ভালোবাসা থেকে আমি সাদিয়ার সাথে অবৈধ সম্পর্ক করে ফেলি। যদিও আমরা বিয়ে করছি, এটা হয়তো আপনারা জানেন না বা এলাকার লোকজন জানে না। আমরা দুজনেই হুজুরের কাছে গিয়ে কলমা করছি, হয়তো কাবিনটা করি নাই, আমরা কলমা পড়ছি। এরপর ওর পেটে বাচ্চা আসছে, ভাবছিলাম যে খালুরে বললে খালু তখন রাজি হবে না, আর সাদিয়া মনে হয় বাচ্চার বিষয়টা কাউকে না কাউকে বলে দিছে। সেখান থেকে এটা পুরো গ্রামে ছড়ায় গেছে। আসলে সাদিয়ার পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চার বাবা আমি। এটা বলার পরে তখন এলাকার মেম্বার বলতেছে যে তুমি এটা কিভাবে করলা? তুমি জানো না আমাদের এই গ্রামটা কী গ্রাম? আমাদের গ্রামটা কত সম্মানিত একটা গ্রাম। আমাদের গ্রামে এরকম ঘটনা আমরা জন্মের পর থেকে কখনো শুনি না, আমাদের পূর্বপুরুষের মুখেও শুনি নাই যে বিয়ে ছাড়া কোনো মেয়ের পেটে বাচ্চা আসতে। তো যা হবার তা তো করেই ফেলছো, ঘটনাটা ভালো করো নাই। ঘটনাটা ভালো করো নাই, যেমনি পারো এটার একটা সমাধা করো, এটার একটা সমাধা করো।
এবার মুহূর্তের মধ্যে আমার বলতেছে, আমার খালু বলতেছে, তাই আপনারা যেহেতু এখানে আসছেন, আপনারা যেহেতু 10 জন আসছেন, আপনাদের মাধ্যমেই সমাধা হোক, আমি মেয়ের আর ছেলের বিয়ে পড়াই দিব, এরপর আমি মেয়েরে ছেলের বাড়িতে পাঠাই দিব, পরের সিদ্ধান্ত হবে। এই কথার মধ্যেই হঠাৎ করে পাশের রুম থেকে সাদিয়া চিৎকার করে বলে বসতেছে, আমার সম্বন্ধে মিথ্যা কথা বলা হইতেছে। মানে সাদিয়া পাশের রুমে কীভাবে চলে আসলো এটাই বুঝতে পারলাম না। মেম্বার বলে, কে? সর্দার বলতেছে, তো সাদিয়া অলরেডি এদিকে ডাক দিয়ে আনেন। কী বলতেছে? ও পাশের রুম থেকে বলতেছে, আমার পেটে যে বাচ্চা, ওই বাচ্চার বাবা তারেক না, ওই বাচ্চার বাবা আমাদের মাদ্রাসার শিক্ষক আরিফ স্যার। আমার পেটের বাচ্চার বাবা আরিফ স্যার, তারেক না, তারেক ভাইয়া না। জোরে জোরে বলতেছে। মুহূর্তের মধ্যে খালু গিয়ে সাদিয়ার ওখানে মারতে শুরু করছে। সর্দার মাতবর যারা আছে সবাই মিলে আমার খালুরে ধরলো। আরে আপনি কি করতেছেন? আপনি পাগল হয়েছেন নাকি? বন্ধ করেন, এই মেয়ে এদিকে আসো। সাদিয়ারে তখন গ্রামের 10 জনের সামনে ডাকা হলো। সবাই তখন জিজ্ঞেস করলো, কি বলো তুমি এটা? তোমার পেটের বাচ্চা আছে? বলে হ্যাঁ আছে। তা বলে এই বাচ্চার বাবা কে? বলে এই বাচ্চার বাবা আরিফ স্যার। বলে কোন আরিফ স্যার? বলে আমাদের মাদ্রাসায় যে চাকরি করে আরিফ স্যার। আমি তো তখন গেম সাজালাম কি, গেম ঘুরে গেল কি। এর ভিতরে আরও কয়েকজন লোক, মানে বাড়ির পাড়ার লোক এই জায়গায় চলে আসছে। খালু তো তখন নিচের দিকে মাথা দিয়ে আসে, খালু আর কোনো কথা বলে না। এবং সেখান থেকে দুজন মিলিয়ে তখন আমার থাপড়াইতে শুরু করছে, মানে দরবারি দুজন লোক মিলে আমাকে মারতে শুরু করছে। আমি তখন বললাম, দেখেন আমার খালু আমার যেমনি শিখাই দিয়েছে আমি এমনি কাজ করছি, আমার মাইরা লাভ কি? মানে আমি দোষটা খালুর উপরে দিয়ে দিলাম। সবাই তখন আমার উপর বড় বড় চোখ করে তাকিয়ে আছে, যেই তুমি এত বড় মিথ্যা কথা কেমনি বললা, সাজায়া বললা কেন? এখান থেকে দুজনকে তখন ডাক দিল, যাও আরিফকে ডাক দিয়ে আনো, আরিফ তো মাদ্রাসায় আছে, করো, এই আরিফকে ডাক দিয়ে নিয়ে আসো। তো মানে ওই দরবারের ভিতরে দুজন গিয়া আরিফ স্যারে তখন মানে মাদ্রাসা থেকে নিয়ে আসছে। মাদ্রাসা থেকে নিয়ে আসার পরে মাদ্রাসার মধ্যে আরিফ স্যারকে মানে এই জায়গার মধ্যে নিয়ে আসছে। তো নিয়ে আসার পর আরিফ স্যারে তখন জিজ্ঞেস করার পর আরিফ স্যার নিচের দিকে তাকায় আছে, কোনো কথা বলে না। এর ভিতরেই তখন সর্দার মাতবর দরবারি যারা আছে সবাই বলে, একটা কাজ করেন, এইটা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই, দেন কাজী ডাকেন, কাজী ডেকা আরিফের আর সাদিয়ার বিয়ে পড়াই দেন। বাইরে ভাই মাথায় তো তখন আমার আসমানটা ভেঙে পড়লো, আল্লাহ আমি এখন কি করব। খালু মুহূর্তের মধ্যে দাঁড়াইয়া বলতেছে যে না, এটা আমি মানি না। এই এলাকার মেম্বার তখন গিয়েই আমার খালুরে বলতেছে, আরেকটা কথা যদি বলেন, আপনি যদি আরেকটা কথা এই মজলিসে এই দরবারে বলেন, আপনাকে এই গ্রাম থেকে চিরতরে আমরা বের করে দিব। আপনি জীবনে আর কোনোদিন এই গ্রামে ঢুকতে পারবেন না, জীবনে আর কোনোদিন এই গ্রামে আপনি ঢুকতে পারবেন না। এই গ্রাম থেকে আপনাকে আমরা চিরতরে তাড়িয়ে দিব, চিরতরে এই গ্রাম থেকে বের করে দিব, আপনি এই গ্রামে আর ঢুকতে পারবেন না। আমার খালু তখন নিচের দিকে তাকিয়ে আছে। আরিফ স্যারকে ডাকা হলো, মুহূর্তের মধ্যে কাজী ডাকা হলো। চোখের সামনে আমার ভালোবাসার মানুষ সাদিয়ার আরিফ স্যারের সাথে বিয়ে হয়ে গেল। ওর বিয়ে হয়ে গেল, তখন আমি আর নিতে পারতেছিলাম না, মানে ভিতরে রাগ ক্ষোভ আর কোনো কিছু নিতে পারতেছিলাম না যে শালা এটা কীভাবে করলো। এখানে কয়েকজন গ্রামবাসী, মানে গ্রামের লোকজন বলতেছে, আরে আরিফ তো সাদিয়ারে বিয়ে করতে রাজি নেই, এটা তো জোর করে বিয়ে করানো হচ্ছে। আসলে কিন্তু আরিফ পুরোপুরিভাবে রাজি না, সে সাদিয়াকে বিয়ে করতে চায় না। আর সে যাই করার করছে, কিন্তু সে এই মুহূর্তে বিয়েটা করতে চায় না, ওরে কিন্তু জোর করেই রাজি করানো হয়েছে। এক কথায় বলতে গেলে ওই মাদ্রাসা থেকে মাইরা আনছে, আইনে এখানে তারা রাজি করাইছে। বিয়ে হয়ে গেল চোখের সামনে। তখন দুপুরের মানে জোহরের আজান দিল, ওই সময় সাদিয়ার সাথে আরিফ স্যারের বিয়ে হয়ে গেল। আরিফ স্যার আর সাদিয়া তখন ঘরে। আমি তখন কোমরের মধ্যে গামছাটা পেঁচাইয়া, আমি তো খালার বাড়িতে চলাফেরা করি, কয়েকটা খারাপ ছেলেদের সাথে আমার উঠা বসা আছে, আমি আমার বাড়িতে গেছি। আমার যে চোরের সদস্যরা আছে এগুলোর সবগুলোরে নিয়ে বিকেল 5টা বাজে আমি আমার খালার বাড়িতে উপস্থিত। এই শালা আরিফ স্যারের আমি মেরে ফেলবো, ওরে মাইরা হলেও আমি সাদিয়ারে উঠে নিয়ে যাব এবং সাদিয়ারে উঠে নিয়ে আমি সাদিয়ারে বিয়ে করব। লাইট টেলিয়ে ভাড়া করলাম, ভাড়া কইরা রাতের মধ্যে ওখানে বসে আছি। যেমনিই পারি যেভাবেই পারি সাদিয়ার সাথে আমি ওই শালার বাসর করতে দিবই না। অপেক্ষা করতেছি। বিয়ে বাড়ি তো মোটামুটি 2-1 মানুষ সারা রাতই প্রায় সজাগ, কেউ মানে সবাই সজাগ মানে অবস্থার মধ্যেই আছে। এই অবস্থার মধ্যে আমি তখন করলাম কি করা যায়, মানে জায়গাটার মধ্যে করবোটা কি, মানে কোনো কিছু তো বুঝতে পারতেছিলাম না। অপেক্ষা করতেছি কেমনি কি করা যায়। এবং তাদের বাসর ঘর হয়ে গেল। বাসর ঘরেই স্বামী স্ত্রী দুজনকেই তখন ঢুকিয়ে দিল। আমি প্রায় পোলাপাইন 15 জনের মতো নিয়ে খালার বাড়ির পাশে অবস্থান করলাম যে এখান থেকে একটা ঘটনা ঘটাবো। মানে চিন্তা ছিল আরিফকে মাইরা সাদিয়াকে তুলে নিয়ে যাব, এরকম একটা চিন্তা ভাবনা। এর মাঝে দেখলাম হঠাৎ করে আরিফ ঘর থেকে বেরোলো। তখন রাত্র আনুমানিক প্রায় 2:30টার মতো বাজে। আমরা তো উঠানের পাশেই গিফটি মেরে বসে আছি। আরিফ করলো কি, এই ঘর থেকে বের হয়ে, মানে ঘর থেকে বের হয়ে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিল। মানে সাদিয়া আরিফের যে ঘরে বাসর করতে দিল
ওই ঘরের মধ্যেই আরিফ বেরোলো, বেরোয়ার পরে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিল। বাইরে থেকে লাগিয়ে এখানে একটা পুকুর পাড় আছে, পুকুর পাড়ে গিয়ে বসে আছে। ওই পুকুর পাড়ে বসে বসে ও কান্না করতেছে। দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে পুকুর পাড়ে বসে বসে ও কান্না করতেছে। এই অবস্থার মধ্যে আমি তখন ওর ওইখানে দেখলাম। দেখার পরে পোলাপাইন সবাই মিলে গিয়ে সে জায়গার মধ্যে তারা ধরে অ্যাটাক করলাম। জায়গার মধ্যে তারা অ্যাটাক করলাম। অ্যাটাক করে তারে নিতে 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 একদম মসজিদের একটা কোণা আছে, মানে ওই মসজিদটা একটা নীরব জায়গায়, ওই জায়গায় আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, একটু নীরব একটা জায়গার মধ্যে মসজিদ। ওই মসজিদের কাছে নিয়ে গেছি। মসজিদের কাছে নিয়ে ওরা ওখানে মারা শুরু করছি। মারতেছি। এখন রাত বেজে গেছে তখন 3টা। সবাইরে বললাম কি করা যায়। সবাই বলে রাত 3টা বাজে তো কোনো কাবিনের পেপারও পাবেন না, তালাকের পেপার পাবেন, তার কাছ থেকে তালাক নেওয়ার জন্য এখন কি করবেন। ওদিক দিয়ে তো সাদিয়া ঘরে, তারে কোনো একটা লাইন করা ছাড়া তো আপনি সাদিয়ারও আনতে পারবেন না। এখন কী করা যায়, সাদিয়া তো ঘরের মধ্যেই আছে। দেন তারাই আমরা মারতেছি, মানে তার উপরে যত রাগ ক্ষোভ তার ইচ্ছা মতো মারছি। মারার পরে এরই মাঝে একজনে হঠাৎ করে বলে বসলো, মানে আমাদের গ্রুপেরই একজনে বলে বসলো, ভাই মসজিদের দরজা খোলা আছে, তারাই মসজিদের ভিতরে ঢুকে মাইকে বলেন সাদিয়ারে তালাক দেওয়ার জন্য। আমি বললাম এটা কেমন কথা। বলে এটাই করে। এই শালা তো এমনি সাদিয়ারে বিয়ে করার জন্য রাজি ছিল না। বিয়ের মধ্যে তো সবাই বলছে যে সাদিয়ারে বিয়ে করতে রাজি নেই, জোর করে বিয়ে করাইতে আছে। ওই যদি মসজিদে মাইকে সাদিয়ারে 3 তালাক দিয়ে দেয়, ওইটাই মনে করেন তালাক, পুরো গ্রামবাসী জেনে যাবে, পরেরটা পরে। আমি বললাম তাহলে এটাই কর। সবাই ভাববে যে রাইগা মনে হয় সাদিয়ারে তালাক দিতে আসছে। ওরে যখন জিজ্ঞেস করলাম, ও বলে হ্যাঁ ও তালাক দিতে রাজি আছে, মানে ও এমনি রাজি। আমি ঠিক আছে ঢুক, মসজিদে ঢুকাইছি। ঢুকানোর পরে মাইক স্টার্ট দিয়েছি। মাইক স্টার্ট দিয়ে আমি বললাম যে বল প্রিয় গ্রামবাসী, আমি একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই, একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাতে চাই। বল। রাত তখন 3টা বাজে। মাইকও চালু করে দিলাম, আমরা সবাই দাঁড়ায় আছি। ওরে মারাও লাগে নাই, ও নিজেই মাইক চালু করে বলতেছে, পুরো গ্রামবাসী, আমি জানি না আমি বাঁচবো কি মরে যাব, মরে গেলে মরে যাব, আমি আপনাদেরকে মরার আগে একটা কথা বলে যেতে চাই। জোর করে সাদিয়ার সাথে আমাকে বিয়ে দেওয়া হয়েছে, আমি সাদিয়াকে বিয়ে করতে চাই না। আমি এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদেরকে জানাই দিলাম, আমি সাদিয়াকে 3 তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে যেভাবে তালাক দেওয়া যায় ওভাবেই তালাকও দিয়ে দিল। মুহূর্তের মধ্যে গ্রামবাসী তখন ঘুম থেকে উঠে সবাই হুড়মুড় খেয়ে মসজিদের দিকে দৌড়ে আসতেছে। আমরা বললাম চল শালা আমরা পালাই। আমরা সবাই মিলে তখন এখান থেকে পালাই গেলাম। আর গ্রামবাসী আইসে ওর এইখানে মসজিদের মধ্যে রেখে ইচ্ছা মতো রে পিটাইলো, এবং এমন মারা ওরে মারছে জোরো হসপিটালে ভর্তি করাই দিছে। সকালবেলা খবর পাইলাম সাদিয়া ঘরের মধ্যে অজ্ঞান, মানে সাদিয়া সেন্সলেস। তারা সকালবেলা দরজা খুলে সাদিয়াকে অজ্ঞান অবস্থায় পাইছে। অজ্ঞান অবস্থায় পাইয়া সাদিয়ারে ডাক্তারের কাছে নিয়ে গেছে। বলতেছে সাদিয়া নাকি ওর উপর রাগ করে কই ঘুমের ওষুধ পাইছে, ঘুমের ওষুধ খাইছে। ঘুমের ওষুধ পাইছে কই কীভাবে খাইছে ওইসব তো জানি না। সাদিয়া 3 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি। 3 দিন পরে আমি তখন খালুরে বললাম, খালু সাদিয়া তো হসপিটালে ভর্তি, আরে আরিফরে তো মাইরে এলাকা থেকে বিদায় করে দিল। আরিফ এলাকা থেকে চলে গেছে এবং আরিফ আর এই এলাকার মধ্যে নাই। এরপরে হলো কি, শেষ পর্যন্ত আমার খালুরে আমি বললাম, খালু আমরা আগে যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই সিদ্ধান্ত নেন। প্রায় 2 মাস পর্যন্ত সাদিয়া তখন ঘরের মধ্যে ছিল। খাদিজাতুল আক্তার সাদিয়া ছিল ওর নাম, ঘরের মধ্যে ছিল। এবং ঘরের মধ্যে থাকার পরে একটা পর্যায়ে আমার খালু তখন বলল যে ঠিক আছে, তাইলে তো আর ঝামেলা করে লাভ নাই, ও তো এখন পুরো শান্ত সুস্থ আছে। আর আরিফের তো কোনো খোঁজ খবর নাই, সে রাতে মায়ের খাওয়ার পর আরিফ কই চলে গেছে, ওর তো আর পাওয়া যাচ্ছে না, তাহলে তুই সাদিয়ারে বিয়ে কর। পরে আমি বুঝে শুনে আস্তে আস্তে সাদিয়ারে আমি তখন বিয়ে করলাম। বিয়ে করে আমার বাড়িতে আসলাম। এতে ওর পেটের যে সন্তানটা ছিল ওই সন্তানটা নষ্ট হয়ে গেছে। ঘুমের ওষুধ খাওয়া, মেডিসিন খাওয়া সব খেয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলে। তা আমি তখন তারে নিয়ে আমার বাড়িতে গেছি, আমার ঘরে গেছি। আমার মায়ের স্বপ্ন পূরণ হইল, আমার খালুর স্বপ্ন পূরণ হইল, তারে নিয়ে আমি ঘরে গেলাম এবং তার সাথে আমি একটা সুখের সংসার বাঁধলাম। তো এইভাবে সুখের সংসার বাঁধতেছি, ওর সাথে থাকতেছি, ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি। এভাবে বহু দিন কেটে গেল, অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু কোনোভাবেই তারে আমি পড়াইতে পারতেছি না। ওরে বিয়ে করার প্রায় 7 মাসের মাথায় আমার খালু মারা গেছে, সাদিয়ার বাবা মারা গেছে। ওর বাবা মারা গেছে, ওর চোখে 1 ফোঁটা পানি নাই, মানে বাবার প্রতি ওর কোনো ভালোবাসা ছিল না। ওর বাবা মারা গেছে, খালু মারা গেছে। 7 মাস পরে খালুরে দাফন কাফন করলাম, কিন্তু আমাদের ঘরে কোনো সন্তানাদি হয় না। সাদিয়ার আমার ঘরে কোনো বাচ্চা কাচ্চা কিন্তু হচ্ছে না। একটা পর্যায়ে হলো কি, এমন করতে করতে আমি চিন্তা করলাম যে মানে সাদিয়া যদি কিছু জায়গাটাকে বিক্রি কইরা আইনা আমাকে দিত, আমি মোটামুটি এই কিছু একটা ব্যবসা বাণিজ্য করতে পারতাম। কারণ এখন তো জায়গা সবই সাদিয়ার নামে, তাই ও যদি দিয়ে দিত। আমার খালা আবার কিন্তু জায়গাটাকে আমার নামে দিতে রাজি নেই। এই ঘটনার পরে কিন্তু আমার খালু রাজি ছিল আমার কাছে বিয়ে দিতে, আমার খালা কিন্তু রাজি না। খালা কিন্তু আমার মার সাথেও কথা বলে না, কারোর সাথেই কথা বলে না, এবং খালা পুরোপুরি আমাদের উপরে রাগান্বিত।
কারণ বড় কথা হচ্ছে খালা ওই বিষয়টা জেনে গেছে যে আমি যে ওই মহিলাকে বলে দিছি খাদিজা পেটে বাচ্চা আছে, এই সাদিয়ার পেটে বাচ্চা আছে, এইটা মনে করেন যে মহিলাকে বলেছে এটা খালা জেনে গেছে। জানার পর থেকে খালার আমার সাথে কোনো কথা বলে না। বাপ মা সবাই হচ্ছে খাদিজারে বলতেছে যে যাতে খাদিজা আমার প্রস্তাবে রাজি হয়, আমার কথা শোনে, মানে এরকম করে মানে সবাই মানে বলতেছে আর কি যে একটু জায়গাটাকে বিক্রি করে আন, তার একটু বাড়ির মধ্যে এমনি বসে থাকে, কোনো কাজ কাম করে না, একটু জায়গাটাকে বিক্রি করে আইনা দিলে ওই একটু ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে পারলো, কিছু একটা কর, এরকম করে সবাই হচ্ছে এই সাদিয়ারে বুঝে। কিন্তু সাদিয়া কারো কোনো কথা শোনে না, আমার কথাও শোনে না, কারো কথাও শোনে না। এবার এরকম করতে করতে মানে আমি কিন্তু আর কিছুই জানি না কী হয়েছে না হয়েছে। একদিন রাতের বেলায় আপনার 9টা কি 9:30টার মতো বাজে, আমি দোকানে ক্রামবোর্ড খেলে ঘরে আসছি, আইসা দিয়ে মানে সাদিয়া শুয়ে আছে, শুয়ে কান্না করতেছে এমন একটা অবস্থা। প্লেটের মধ্যে দেখলাম আপনার 2টা মিষ্টি, মানে এটা ছোটো বাটির মধ্যে 2টা মিষ্টি। তাই আমি বললাম মিষ্টি কে দিছে? বলে তোমার মা। আমি বললাম তুমি খাইবা? বলে না। আমি আবার একটু নেশা টেশা করি তো, আমার একটা টক আছে নেশার, ওই নেশাও করে আসছি, টকও পাইছিলাম, দোনোটা মিষ্টি গপ গপ করে খাই ফেলছি। তো দোনোটা মিষ্টি খাইছি, দোনোটা মিষ্টি খাওয়ার পরে আর কি হয়েছে আমি এটা জানি না, আমি রাতের বেলায় ঘুমিয়ে পড়ছি। সকালবেলা থেকে শুরু করে মানে সকালে আমার মাথাটা কেমন জানি ঘুরতেছে, মিষ্টির কথা কিন্তু আর কোনো কিছু জানি না। এভাবে 2 দিন কেটে গেল, মানে ওর শরীরটা একটু কাঁপাকাঁপি একটু ভাব হতো 2 দিন। 2 দিন পরে কী হয়েছে আমি জানি না, মানে আমার আর কোনো কিছু মনে নাই। এই 2 থেকে 3 দিন পরেই মানে এই 2-3 দিন কিন্তু এই মিষ্টি বা খাওয়া এসব কিন্তু আমি মার সাথে কোনো কিছু শেয়ার করে নিই। আমি আমার বউ সাদিয়ারও কোনো কিছু বলি নাই, যে সাদিয়া বলছে খেতে, আমি খেয়ে ফেলছি। 3 দিন পরে মানে এটুকুই মনে আছে যে মিষ্টিটা খাওয়ার পর আমার জীবন থেকে 3 দিন মনে আছে। এরপরে আমার আর কিছুই মনে নাই, এরপরে আমার আর কোনো কিছুই মনে নাই। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এই মিষ্টি খাওয়ার 3 দিন পরে টানা 7 বৎসর পর, 7 বৎসর পরে আমার সেন্স ফিরে আসে। 7 বৎসর আমি পাগল ছিলাম। এই 7 বৎসরের কোনো স্মৃতি, কোনো মেমোরি আমার মনে নাই। এই মিষ্টি খাইছি, 3 দিন কাটছে, আমার শরীরটা জিমজিম করতো, মাথা ঘুরে তো খারাপ লাগতো, এইটুকুই মনে আছে। এরপরে 7 বছর পরে যখন আমি ঠিক হয়ে আমি জানতে পারি, এই 3 দিন পরে আমি উলঙ্গ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি, পাগল হয়ে গেছি। এবং এরপরে আমার মা জানতে পারছে যে মিষ্টি আমি খাইছি। পরে মা আমারে বিভিন্ন কবিরাজ, ডাক্তার অনেক কিছু দেখাইছে, কাজ হয়নি। 7 বছর পাগল ছিলাম। এই পাগল থাকা অবস্থায় আমার খালা সাদিয়ারে নিয়ে যায়, সাদিয়ার অন্যত্রে বিয়ে দেয়, সাদিয়ার 2টা ছেলে 1টা মেয়ে হয়, এবং সেই সংসারে সাদিয়া আজকে মহা খুশি, মহারানী। অন্য একটা লোকের কাছে, আরিফের কাছে না, অন্য একটা লোকের কাছে বিয়ে দেয়। ওর 2টা ছেলে হয়, 1টা মেয়ে হয়, এবং আমার খালার বাড়িতেই থাকে। খালার সমস্ত সয় সম্পত্তি, খালুর সমস্ত সয় সম্পত্তির মালিক। আর যেই বয়সে আমার পাগল ভালো হয়, সেই বয়সে আমি আর কোনো কিছু করতে পারলাম না। না পারলাম বিয়ে শাদী করতে, না পারলাম নতুন করে সংসার বাঁধতে, না পারলাম কিছু একটা করতে। আমার পুরো জীবনটাই একেবারে নষ্ট হয়ে গেল। আমি আর কিছুই বুঝতে পারলাম না। পরিশেষে মায়ের কাছ থেকে জানতে পারলাম যে মা আমাকে বলল, মা কোন পীরের কাছ থেকে মিষ্টিগুলো পরে আনছিল খাদিজাতুল সাদিয়ারে খাওয়ানোর জন্য। সাদিয়ারে যদি খাওয়াইতো তাহলে সাদিয়া এই মিষ্টি খাওয়ার পর নাকি আমাদের কথা শুনতো, আমার কথা শুনতো, মার কথা শুনতো, আমরা যা বলতাম সব মানতো। মা ভাবছিল সাদিয়া আমাদের কথা শুনে জমি বিক্রি করি না, আমাদেরকে টাকা দিবে, সেই টাকা দিয়ে আমাকে একটা লাইন করাই দিবে। কিন্তু সেই মিষ্টি খেয়ে ফেললাম আমি, এবং 7 বৎসর আমি পাগল। 7 বৎসরে আপনার সাদিয়া অন্য কারোর সাথে সংসার করে ওই লোকের সাথে সাদিয়া এখন অনেক ভালো আছে। না হলো আমার সংসার, না হলো কিছু। আমার ছোটো ভাই বোনেরা সবাই বিয়ে শাদী করলো, সবার সংসার আদি হলো। এখনও আমি আধা পাগল আধা ভালো। এখনও মাঝে মাঝে 1 দিন 2 দিনের কোনো কিছু মনে থাকে না, আবার ভালো হই, আবার পাগল হই। এই সমস্ত ঘটনাগুলো আমি আমার ছোটো ভাইকে শেয়ার করি। আমার বাবা মা মারা গেছে, ছোটো ভাই আছে, ছোটো ভাইয়েরও বয়স হয়েছে। ছোটো ভাই আমারে আপনার গল্পগুলো শুনে ছোটো ভাই আমারে বললো, তারাই আমি সব কিছু জানিলাম। ছোটো ভাই আপনাকে এগুলো লিখে পাঠাবে, যদি পাঠায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এটা আমাদের ঠিকানা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মুরব্বীরা কিছু কথা বলে, এই কথাগুলোর আমরা কোনো মূল্যায়ন করি না, এই কথাগুলোর আমরা কোনো দাম দেই না। কথাগুলো হচ্ছে এরকম যে লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি লোভ করো না, তবে তোমার অস্তিত্ব ঠিক থাকবে না। তারেক এবং তারেকের মায়ের সেই থেকেই লোভ ছিল
সাদিয়ার উপরে, সাদিয়ার সম্পত্তির উপরে, আসলে সাদিয়ার উপরে না, সাদিয়ার সম্পত্তির উপরে। এই সম্পত্তির লোভে শেষ পর্যন্ত তারেককে কোথায় নিয়ে গেল? না হলো তারেকের সংসার, না হলো স্ত্রী, না হলো সন্তান, না হলো পরিবার, কিছুই হলো না। এখনও সে মাঝে মাঝে হঠাৎ পাগল হয়ে যায়, 2 দিন 3 দিন পাগল থাকে, এরপর আবার ভালো হয়, আবার পাগল হয়, আবার ভালো হয়। হয়তো এই পাগল তারেক না হয়ে সাদিয়াও হয়ে যেতে পারত, এরকমটা হয়তো সাদিয়াও হতে পারতো। এই মিষ্টির মধ্যে কী ছিল তা আল্লাহই ভালো জানে। এই গল্প থেকেও যদি আপনার শিক্ষা না হয়, এই গল্প থেকেও যদি খারাপ মানুষরা শিক্ষা না পায়, আপনার সেই খারাপ মানুষকে আপনি এই গল্পটা পাঠান, যাতে সে গল্পটা শুনে অন্তত এইটুকুন শিক্ষা পায় যে লোভে পাপে যে মৃত্যু হয়, এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। বন্ধুরা, আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে তার মাঝে শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে তাকেই পেয়ে তার মাঝে আপনি আলহামদুলিল্লাহ বলেন, সন্তুষ্ট স্বীকার করেন যে আলহামদুলিল্লাহ। দেখবেন অতিরিক্ততে আপনার অনেক বেশি বরকত হবে। বেশি লোভ করতে যাবেন না, এটা অবশ্যই মাথায় রাখবেন যে লোভী মানুষকে আল্লাহ নিজেও পছন্দ করে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।